জ্যৈষ্ঠের এক সন্ধ্যায় কাশিমপুর গ্রামের রতন আর রমেশ বসে আছে কালুর চায়ের দোকানে। বাইরে হালকা বৃষ্টির সাথে বয়ে চলেছে শীতল বাতাস। গ্রামের সন্ধ্যাবেলা সাধারণত এই চায়ের দোকানে বেশ আড্ডা জমে, কিন্তু আজ মন ভার করে বসে আছে রমেশ। বাকি দুইজন অপেক্ষা কেবল একজনের জন্য, আর তিনি হলেন এই গায়ের মাস্টার মশাই। কিরে রমেশ, আজ এত চুপচাপ কেন? রমেশ কোনো উত্তর দেয় না। ধীরে ধীরে পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে চেপে ধরেছে। ধোয়ার কুণ্ডলি ধীরে ধীরে বাতাসে মিশে যাচ্ছে। কি গো গালুদা, আজ মাস্টারমশাই শরীর খারাপ করলো নাকি? কত সময় হয়ে গেল এখনো আসলো না। অন্য সময় তো সন্ধ্যা হতে না হতেই এসে বসে থাকে। আমিও ঠিক বুঝতে পারছি না বাবু, এতক্ষণে তো চলে আসার কথা, ও এসে পড়বে ক্ষণে। বয়স তো আর কম হলো না, তাই হয়তো একটু দেরি হচ্ছে, তার মধ্যে বৃষ্টির রাত। এর মধ্যে মাঝখান দিয়ে একটি সরু পথ দিয়ে ছাতা হাতে এগিয়ে আসছেন কাশিমগঞ্জ গ্রামের স্কুল শিক্ষক নির্মল ভট্টাচার্য। দোকানে এসে ঢুকতেই রতন বলে উঠে, এই যে মাস্টারমশাই, বহু বছর পর অবশেষে তাহলে এলেন। হ্যাঁ, আপনাকে ছাড়া যে সন্ধ্যার আড্ডাটা একদমই জমে না। মাস্টারমশাই, আপনার চা তৈরি করে রেখেছি, আমি জানতাম আর কিছুক্ষণের মধ্যেই আপনি এসে পড়বেন। হ্যাঁ, চটপট তোর হাতের বানানো আদা চা দে তো, মাথাটা বেশ ব্যথা করছে। নির্মল ভট্টাচার্য বেঞ্চে বসলেন, ছাতাটা একপাশে রেখে হাত ঝাড়েন। চায়ের কাপ হাতে নিয়ে তিনি একটু অবাক হয়ে তাকান সবার দিকে। চায়ের আড্ডায় বসে মন মারা হয়ে কি যেন একটা ভেবে চলেছে রমেশ। চায়ের দোকানদার কালু সেটা লক্ষ্য করে বলে, এই যে রমেশদা, আজ তুমি কোনো কথা বলছো না, কি ভেবে চলেছ বলো তো? রমেশ অন্যমনস্ক হয়েছিল। কালুর কথায় একটু নড়ে চড়ে বসে উঠল। ও কিছু না, এমনি। কি বলছো? আমি সেই তোমার আসার পর থেকেই দেখছি তুমি কেমন যেন একটা কি যেন ভেবে চলেছ, আর তুমি বলছো এমনি। এবার মাস্টারমশাই ব্যাপারটা লক্ষ্য করলো, তারপর রমেশকে বলল, তাই তো। কিরে রমেশ, তোকে এত মন মরা দেখাচ্ছে কেন? কি হয়েছে কি তোর? হ্যাঁ। রতন আর রমেশ একে অপরের দিকে তাকায়। তারপর রমেশ বলে, না না মাস্টারমশাই, তেমন কিছুই না। কদিন ছেলের শরীরটা খুব একটা ভালো নেই, তাই একটু চিন্তায় আছি। আরে অত চিন্তার কিছু নেই, উপরওয়ালা তো সব ঠিক করে দেবেই। তোদের সবার কি অবস্থা এবার সেটা বল। আর অবস্থা, সারাদিন পরে চায়ের দোকানে আপনার গল্প না শুনলে কি আর মন ভালো হয়? হ্যাঁ, আজকে কিন্তু আমরা ভূতের গল্প না শুনে আপনাকে ছাড়ছি না। হ্যাঁ মাস্টারমশাই, এমন বয়সে ঠান্ডা পরিবেশে একটা জম্পেশ ভূতের গল্প ছাড়া জমছেই না। মাস্টারমশাই হেসে উঠে চায়ে চুমুক দিয়ে মৃদু স্বরে বললেন, আচ্ছা ঠিক আছে, তোরা যেহেতু এত করে বলছিস তাহলে তো একটা গল্প বলতেই হয়। তবে আজকের গল্পটা কিন্তু কোনো কাল্পনিক কাহিনী নয়, আমার সাথে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা, যা আমি ছাড়া আর কেউ জানে না। বেশ কিছু বছর আগে বেলতলি নামক গ্রামের একটা স্কুলে আমার পোস্টিং হয়েছিল। আমি সেজন্য শহর থেকে গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। তো আস্তে আস্তে ওই দিন বেশ কিছুটা রাত হয়ে এসেছিল। যদিও আমাকে স্টেশন থেকে একজন রিসিভ করার কথা ছিল, কিন্তু আমি সেখানে যাওয়ার পর তেমন কাউকেই দেখতে পাই না। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর অবশেষে ভাগ্যক্রমে একটা রিক্সা পেয়ে যাই। রিক্সা বেশ কিছুক্ষণ ভালোভাবে চলার পর রিক্সাওয়ালা আমাকে বলল, বাবু, বেলতলি গ্রামে আপনি কোথায় যাবেন? বেলতলি গ্রামের স্কুলে আমি শিক্ষক হিসাবে নিযুক্ত হয়েছি, সেখানেই যাচ্ছি। যাচ্ছেন যান, আমি কিন্তু বাবু স্কুলের সামনে পর্যন্ত দিয়ে আসতে পারবো না। আচ্ছা ঠিক আছে, কিন্তু কেন? অত কেন টেনার উত্তর আমি জানি না বাবু, শুনেছি রাতের বেলা জায়গাটা খুব একটা ভালো না। রিক্সাওয়ালার কথাগুলো কেমন একটু অদ্ভুত লাগছিল। তারপরে আমি আর তার সাথে তেমন একটা বেশি কথা বললাম না। মিনিট 15-20 পর আমাকে স্কুল থেকে বেশ কিছুটা দূরে নামিয়ে দিল। আমি রিক্সাওয়ালাটাকে টাকা পরিশোধ করে সামনের দিকে হাঁটতে লাগলাম। কিন্তু স্কুলের সামনে দিয়ে যখন হাঁটছিলাম তখন আমার কাছে কেমন যেন একটা মনে হলো, স্কুলের একটা কামরায় আলো কেমন জানি জ্বলজ্বল করছে।
হঠাৎ দেখি কেউ একজন হারিকেন হাতে নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। লোকটি আমাকে এসে বলল, মাস্টার মশাই, আপনি এসে গেছেন? আপনার আসতে কোনো সমস্যা হয়নি তো? হ্যাঁ, তেমন কোনো সমস্যা আমার হয়নি, কিন্তু তোমার না আমাকে নিতে যাওয়ার কথা ছিল। ক্ষমা করবেন, আসলে কি বলেন তো মাস্টার মশাই, আমি আপনাদের নিতেই রেডি হয়ে বসেছিলাম, কিন্তু কখন যে চোখ দুটো লেগে গেছে বুঝতেই পারিনি। পরে চোখ খুলে দেখি রাত হয়ে গেছে। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা আসেন মাস্টার মশাই, স্কুলের পাশের একটা ঘরেই আপনার থাকার ব্যবস্থা হয়েছে। আপনি এখন থেকে কিছুদিন ওখানেই থাকবেন। আমি আমার থাকার ঘরে প্রবেশ করলাম। দীর্ঘ একটা জার্নির পর ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিলাম। মাস্টার মশাই, মাস্টার মশাই, উঠুন, উঠুন। হ্যাঁ, কে 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 কে? হ্যাঁ। পরের দিন আমি স্কুল শেষে সন্ধ্যার দিকে ক্লান্ত শরীরে ফিরি। সারাদিন পড়ানো, নতুন পরিবেশ আর আগের রাতে সেই অদ্ভুত স্বপ্ন, সব মিলিয়ে মনটা ভার হয়েছিল। বাহিরে আকাশে তখনও মেঘ জমে আছে, মাঝে মাঝে দূরে বিদ্যুৎ চমকাচ্ছে। মনটা বলছিল আজ রাতে কিছু একটা ঘটবে। সেদিন রাতে যখন সব কাজ শেষ করে আমি বসেছিলাম, রাত্রিবেলা জানালা দিয়ে লক্ষ্য করলাম গতকালকের মতো সেই ক্লাসরুমের আলো আজও আবার জ্বলজ্বল করছে। কেন জানি মনে হচ্ছিল আজকে যদি আমি সেখানে যাই তাহলে আসল রহস্য ঠিকই খুঁজে বের করতে পারবো। একটা অজানা টান অনুভব করছিলাম। একবার কি গিয়েই দেখব। ছোটবেলা থেকে আমি বেশ কৌতূহল প্রবল। মাথায় কিছু একটা ঢুকলে সেটা শেষ না দেখা পর্যন্ত আমি থামি না। রাত তখন 11টার একটু বেশি বাজে, তাই সেদিন আমি হাতে একটা টর্চ লাইট নিয়ে নির্জন রাতে বেরিয়ে পড়লাম। ওই দিন আকাশটাও বেশ মেঘাচ্ছন্ন ছিল, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল আর চারিদিকে বইছিল ঠান্ডা ঝড় ও বাতাস। আমি দূর থেকে একটু দেখার চেষ্টা করলাম, কিন্তু কোনো কিছুই আমার নজরে পড়ল না। তারপর সিদ্ধান্ত নিলাম যে আমি স্কুলে কামরার ভিতরে যাব। মনের মধ্যে আমার ভয়ও হচ্ছিল যদি কোনো চোর ডাকাত হয়, তাই হাতে একটা লাঠি নিয়ে স্কুলের কামরার জানালার দিকে এগিয়ে গেলাম। কিন্তু জানালার পাশে গিয়ে যা দেখলাম তাতে আমার সমস্ত শরীর শিউরে উঠল। আমি দেখতে পেলাম ক্লাসের ভিতরে একটা কঙ্কাল টেবিলে বসে কাদের যেন পড়াচ্ছে, কিন্তু আশ্চর্যের বিষয় ক্লাসে সে ছাড়া আর কেউ ছিল না। আমি এসব দেখে সেখান থেকে দ্রুত চলে আসতে লাগলাম। তখনই পিছন থেকে একটা আওয়াজ ভেসে আসলো। কি মাস্টার মশাই, ভয় পেলে নাকি? ভয় পেও না, বহু বছরের অভ্যাস তো, তাই ছাড়তে পারি না। আমি ভয়ে পিছনে তাকালাম, তারপর বললাম, কে আপনি? আমি আর কেউ না, তোমারই মতো এক শিক্ষক। আমি হলাম হাবুল মাস্টার। এক সময় এই স্কুলে পড়াতাম। এই গ্রামের বাচ্চারাই ছিল আমার সন্তান তুল্য। অনেক স্বপ্ন নিয়ে আমি নিজের জমিতে এই স্কুলটা করেছিলাম, কিন্তু এই জায়গাটা কিছু অসৎ মানুষের নজরে পড়ায় আজ আমার এই অবস্থা। আমি পড়ে রইলাম এই চার দেওয়ালের মাঝে। মরার পরেও যেতে পারিনি, কারণ কখনো মনে হয় হয়তো কেউ আসবে, সে আমার স্বপ্নটা পূরণ করবে। আমার কিছু সঞ্চয় যা এই স্কুলের জন্য রেখে গিয়েছিলাম, কেউ খোঁজ নেয়নি। আজ তুমি নিও, এটা দিয়ে আবার একটা স্কুল খুলো, তাহলে আমার আত্মায় শান্তি পাবে। হাবুল ভাই,
আমি নির্বাক হয়ে তাকিয়ে রইলাম। বিদ্যুৎ এক ঝলক আলো ছড়িয়ে দিয়ে গেল, আর তার আগে কঙ্কাল হাবু মাছটা ধীরে ধীরে মিলিয়ে গেল বাতাসে। এই পর্যন্ত বলেই মাস্টারমশাই থেমে গেলেন। চায়ের থেকে ধোঁয়া উঠছে, বাইরে বৃষ্টি পড়ছে টুপটাপ করে। কালুর দোকানে এক মুহূর্তের নিস্তব্ধতা। মাস্টারমশাই, তারপর? তারপর আমি ঠিক করলাম সেই টাকাগুলো বৃথা যেতে দেব না। এই কাশিমগঞ্জে আমি একটা ছোট্ট স্কুল গড়ে তুলি। পুরনো একটা গোডাউনের ঘর মেরামত করে এখন ওটাই নতুন আমার প্রাথমিক বিদ্যালয়। আপনি একাই এত বড় কাজ করলেন? একা বলো না রমেশ, আমার সঙ্গে ছিল এক অতৃপ্ত আত্মার আশীর্বাদ। একজন শিক্ষক যে মৃত্যুর পরও তার ছাত্রদের জন্য স্বপ্ন দেখে গেছে। চা তো ঠান্ডা হয়ে গেল, কিন্তু আপনার গল্পে যে আমাদের হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল মাস্টারমশাই। সেই রাতে চায়ের দোকানে বৃষ্টির আওয়াজে মিশে গিয়েছিল এক নিঃশব্দ শিক্ষকের কষ্ট আর এক জীবিত শিক্ষকের অভিজ্ঞতা। বাইরে অন্ধকার থাকলেও দোকানের ভিতরটা আলোর মতো উজ্জ্বল হয়ে উঠেছিল। বিকেলটা শুরু হয়েছিল একেবারে সাধারণভাবে। মনে হচ্ছিল শহর থেকে ফিরে গ্রামের শান্ত রাস্তায় হাঁটা হবে, শুধু বন্ধু আর স্মৃতির সাথে। অনেক বছর পর দেখা প্রসেনের সাথে মনের ভেতরটা কেমন যেন আনন্দে ধকধক করছিল। কিন্তু সময় সে তো কখনোই সাবধান করে আসে না। বিকেলের রোদ কেমন করে যেন বদলে গেল এক ঘন বাদল রাতে। আমরা বুঝতেই পারিনি। কে জানতো সেই শান্ত যাত্রাটাই এক অলিখিত গল্পের পথে নিয়ে যাবে আমাদের। এই গ্রাম এখনো আগের মতোই আছে রে ফিরোজ। কাদা পথ, বাতি নেই। শহরে মানুষ হতে হতে বলেই গেছিলাম এরকম অন্ধকার কি জিনিস। তুই তো আবার শহরের রাজা হয়ে গেছিস। হ্যাঁ, এই কাদা রাস্তায় তোকে মানায় না। কি যে বলিস না, এই কাদা মাটি, ধানের গন্ধ সব কেমন যেন মনটা জুড়িয়ে ফেলছে রে। মনে আছে স্কুল পালিয়ে কতবার এই রাস্তা ধরে দৌড়াতাম সেই দিনগুলো? হ্যাঁ, আহা কি আনন্দের ছিল সেই দিনগুলি। সন্ধ্যা যখন ধীরে ধীরে রাতের আঁচলে মিশে যায়, তখন চারপাশে নেমে আসে এক বৃষ্টি ভেজা ঘোষ। না পুরো অন্ধকার, না আলো, ঝাপসা একটা আবরণে ঢেকে আছে সবকিছু। বৃষ্টি আর বজ্রপাতের মাঝে বন্ধুর সাথে হাঁটতে একটা অন্যরকম অনুভূতি কাজ করছিল। কিরে, দাঁড়িয়ে বললি যে? এই রাস্তা দিয়ে না লোকজন বলতো কেউ একজন হারিয়ে গিয়েছিল, মনে আছে? তুই কি আবার ভূতের গল্প শুরু করলি নাকি? হ্যাঁ, এমনিতে রাত হয়ে গেছে, এই বৃষ্টির মধ্যে এইসব নিয়ে কথা বলতে নেই। না, সিরিয়াসলি বলছি। ছোটবেলায় কত গল্প শুনেছিলাম। একটা লোক নাকি রাতে দেখেছিল একটা বুড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু পরদিন তাকে অনেক খোঁচাখুচি করেও পাওয়া যায়নি। তারপর বুড়িটা গিলে খেয়েছে তোকে? হ্যাঁ, তুই তো সেই ছোটবেলায় পড়ে আছিস। হ্যাঁ, এসব বলেই তুই মেয়েদের ভয় দেখাতিস। এমনিতেই ভিজে গেছি, এখন এখানে না দাঁড়িয়ে থেকে চল সামনের দিকে এগোনো যাক। আরে ভূত থাকুক বা না থাকুক, রাতের অন্ধকারটা কিন্তু নিজের মতো করে ফিস ফিস করে কানে। চারপাশ নিস্তব্ধ, শুধু দূর থেকে শোনা যায় ব্যাঙের ডাক আর আকাশে মেঘের গর্জনের সাথে বৃষ্টির শব্দ। আমার ছোটবেলায় আমার দাদু বলতো এই বাদলের রাতে নাকি যেদিন আকাশে বজ্র থাকে কিন্তু বিদ্যুৎ থাকে না, সেদিন নাকি মৃত আত্মারা হাঁটে পথের উপর দিয়ে। আরে সেই মৃত আত্মারা বোধ হয় আমার পিছু নিয়েছে। দেখ, এখনই একটা গাছের পিছে কেউ একজন দাঁড়িয়ে থাকবে। হঠাৎ একটা বাজ পড়ে একটু দূরে, গাছের ছায়া পড়ে রাস্তায়। আমরা দুজনেই থেমে যাই মুহূর্তের জন্য। বুঝলি, এইসব মজা করার জিনিস না এখন। হ্যাঁ, এখন গ্রামে বহু কিছু শোনা যায়। হ্যাঁ, আমার বাড়ি যাওয়ার কথা ওই নিমতলা তো পরেই যায়। তাহলে আজকে কিছু স্পেশাল হবে বল? গল্প তো অনেক বললি, এবার দেখা যাক বাস্তবে কি ঘটে। আস্তে আস্তে বৃষ্টির গতি বাড়তে থাকে আর আমরা
দ্রুত পা চালানো শুরু করি। সামনে আবছা আলোর মধ্য দিয়ে দেখা যায় একটি চায়ের দোকান। আমরা যতই হাসাহাসি করছিলাম, মনটা কিন্তু অদ্ভুতভাবে ভার হয়ে উঠেছিল। বাদরের রাতে পথ যতই অচেনা হয়ে যাচ্ছিল, ততই যেন অতীতের গন্ধ ফিরে আসছিল। সজোরে বাতাস বইছে, ভেজা কাদা মাখা পথ বেয়ে হেঁটে চলেছি আমি আর প্রসেন। সামনে দুচোখ পড়ল ছোট্ট একটা চায়ের দোকানে। টিনের ছাউনি, নিচে পাটকাঠির বেঞ্চ, সামনে ঝুলছে হ্যাজাক বাতি, টিমটিমে আলো। দোকানের সামনের বেঞ্চে বসে আছে দুজন স্থানীয় গ্রামবাসী। আমি আর প্রসেন সেখানে গিয়ে বসে পড়ি চায়ের দোকানের এক পাশের বেঞ্চে। আরে বাবা, এই বৃষ্টিতে ভিজে তো তোমরা একাকার হয়ে গেছো, একেবারে জল চমচমে অবস্থা। ভিজে এসেছি বলে মনে হচ্ছে এই ফ্রিতে স্নান হয়ে গেল। গ্রামের বাইরে থাকি তো কাকা, বহুদিন পরে এসেছি। ভাবলাম বন্ধুকে নিয়ে একটু ঘুরে আসি এই পুরোনো জায়গাগুলোতে। বৃষ্টিতে ভেবেছিলাম, কিন্তু এভাবে যে ভিজিয়ে দেবে সেটা বুঝতে পারিনি। ভিজলেও মন্দ লাগছে না, বরং এই দোকানটা না থাকলে বৃষ্টির মধ্যে দাঁড়াবারও জায়গা পেতাম না। মশাই, আপনার কুটের দিকে ইলিং ঝুনি? আমরা শহর থেকে এসেছি বহুদিন পরে গ্রামের উদ্দেশ্যে। আমার বন্ধু ফিরত যাবে নিমপুর গ্রামের দিকে, আর আমি যাব তার পাশের গ্রামে। নিমপুর গ্রাম? ওইদিকে তো তাহলে তো নিমতলার রাস্তা পড়ে। নিমপুর গ্রামের কথা শুনে লোকটার মুখে কেমন যেন একটু চিন্তার ভাঁজ পড়ে। হ্যাঁ, ওই রাস্তা ধরেই তো ফিরতে হবে আমাকে। তো এত অবাক হচ্ছেন কেন? ওই রাস্তা তো একা পার হওয়ার মতো না, বিশেষ করে রাতের বেলা তো নয়। আরে দাদা, ভৌতিক গল্প শুরু করলেন নাকি? চল রে ফিরোজ, দেরি হয়ে যাচ্ছে, এখানে আর থাকা ঠিক হবে না, এমনিতেই অনেক রাত হয়ে গেছে। গল্প না, কথাগুলো বিশ্বাস করবেন কিনা জানি না, তবে এটাই সত্যি। তার মধ্যে আজ ঝড় বাদলের রাত, বুঝেনি তো। আরে না না, ওটাও ভয় পাবেন না, এসব গ্রামের গুজব। বাতাসে একটু চাপা গন্ধ থাকলে সবাই ভূতের গল্প বানায়। বৃষ্টিতে যেহেতু যেটাই চাচ্ছেন, দুটো ছাতা নিয়ে যান, পরে আবার এসে ফেরত দেবেন। বৃষ্টিতে ভিজে আবার জ্বর চলে আসবে। দোকানদার দুটো ছাতা এগিয়ে দেয়। আমি আর প্রশ্ন ওগুলো হাতে নেই। দোকানদার তাকিয়ে থাকে এক ধরনের চিন্তিত চোখে। আরে মশাই, আরেকবার ভেবে দেখুন বিষয়টা। এত রাতে ওদিকে একা একা যাওয়া মোটেও কিন্তু সঠিক সিদ্ধান্ত নয় বলে দিলুম। আমি কথাটা শুনে কোনো উত্তর করলাম না। আমি আর আমার বন্ধু সেখান থেকে বিদায় জানিয়ে যে যার মতো বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। সেই মুহূর্তে কিছু একটা কাঁটার মতো খচখচ করছিল মনে, কিন্তু পাত্তা দিলাম না। খেয়ে আর গুজবে ভয় পায়, কি আর এমন হবে সেই ভেবেই আমি হেঁটে চলেছি একা নিমতলার দিকে, তাও আবার ঝড় বাদলের মধ্যে। এই ঝড় বৃষ্টির মধ্যে এক হাতে ছাতা আর এক হাতে ব্যাগ নিয়ে চলতে একটু অসুবিধাই হচ্ছিল। পেছনে বৃষ্টির শব্দ, সামনে কেবল অস্পষ্ট অন্ধকার। বাতাস কেমন একটা হিমেল ছিল, যেন কাঁধে কারো নিঃশ্বাস পড়ছে। কিছুটা দূরে যেতেই নিমতলার একটা গাছ ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে। তার চারপাশে অন্ধকারটা একটু ঘন, অস্বাভাবিকভাবে নিস্তব্ধ পরিবেশ। হঠাৎ একবার মনে হয় পেছন থেকে কেউ একজন আসছে আমার সাথে সাথে। আমি পেছনে তাকিয়ে এদিক ওদিক দেখবার চেষ্টা করলাম, কিন্তু কোথাও কোনো কিছু দেখতে পেলাম না। শুধু ঝিরঝির বৃষ্টির শব্দ আর বাতাসে ঠান্ডা শিরশিরে কাঁপুনি। মনে হচ্ছিল অদেখা কোনো ছায়া আমার পিছনে পিছনে হাঁটছে। গাছটার কাছে এসে হঠাৎ আমি থেমে যাই। কি দূরে ওটা কি? মনে তো হচ্ছে কেউ দাঁড়িয়ে আছে। ভালো করে দেখতেই দূরে দেখতে পেলাম একজন বৃদ্ধা বুড়ি ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে নিমতলার গাছের নিচে। আমি নিম গাছের কাছে যেতেই বুড়ি আমাকে বলে উঠল, এই রাতে একা একা কোথায় যাচ্ছ বাবা? সামনে আমার বাড়ি, এসো একটু বিশ্রাম নেবে চলো। এরকম হিমশীতল গলা শুনে আমি একটু ভয় পেয়ে পিছনের দিকে সরে যাই।
না ধন্যবাদ, আমার বাড়ি এখান থেকে খুব একটা দূরেও নয়, আর ছাতা তো আমার কাছে আছেই, কোনো অসুবিধা হবে না যেতে। এই রাস্তা দিয়ে যে একবার আসে সে আর ফেরে না। চলো, এসো আমার সাথে, এসো। আমি তার কথায় কোনো তোয়াক্কা না করেই যখনই সামনের দিকে হাঁটতে লাগলাম, তখনই সে হঠাৎ করে আমার সামনে চলে এলো। বুড়িটা ধীরে ধীরে তার চেহারা পরিবর্তন করতে থাকে। সেই মুখে নেই কোনো চামড়া, কেবল কুচকে যাওয়া কাচের মতো পালিশ করা হাড়। চোখ দুটি লালচে আলোর মতো জ্বলছে, যেন অন্ধকার ভেদ করে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। চারদিকে অনেক রকম ছায়া ঘিরে ধরেছে। আমি বুঝতে পারি আমার সাথে খারাপ কিছু হতে চলেছে। কে আছো, বাঁচাও! পিছনে দৌড় দিতে গিয়ে দেখি পা যেন আটকে গেছে মাটিতে, শরীরটা নড়াতে পারছি না। ছায়াগুলো আমার চারপাশে ঘুরছে, ফিসফিস করে কিছু অজানা একটা ভাষায় কিছু একটা বলছে। গলা শুকিয়ে যাচ্ছে আমার, শব্দ বেরোচ্ছে না মুখ দিয়ে। আমি বুঝলাম আমি ওদের চোখে পড়ে গেছি, এখান থেকে আমার আর কোনো নিস্তার নেই। হঠাৎ ঝাপসা বৃষ্টির মধ্যে দিয়ে হারিকেনের ম্লান আলো চোখে পড়ে। সেই আলো ধীরে ধীরে এগিয়ে আসছে আমার দিকে। এটা তো চায়ের দোকানের সেই দুটো লোক। তাদের দুজনকে দেখে সঙ্গে সঙ্গে চারপাশের ছায়া একে একে মিলিয়ে যেতে শুরু করে, যেন আলো দেখে পালিয়ে যাচ্ছে তারা। বুড়িটা থেমে যায় এক পলক, তার ছায়া গাছের কাণ্ডে মিশে যায়, তারপর এক ঝাপটায় অদৃশ্য হয়ে যায়। আমি তখন মাটিতে বসে পড়ি, পা দুটো ভিজে কাদায় আটকে গেছে, সারা শরীর কাঁপছে আমার। এজন্যই তো বারণ করেছিলাম মশাই, এরকম কিছু একটা হবে এটা আশঙ্কা করেইছিলাম, তার জন্যই আপনার খোঁজে বেরিয়ে পড়ি। নিমতলার ওই গাছটার নিচে কেবল ছায়া নয় মশাই, তারা আটকে আছে সেখানে অনেক বছর ধরে। আমি দৃষ্টি ফেরাই সেই গাছটার দিকে। হারিকেনের আলো গাছের ছায়া পড়েছে নিচে, মনে হয় যেন এখনো কেউ দাঁড়িয়ে আছে সেখানে। এক ঝলকে বাজ পড়ে আকাশে, চারপাশ আলোকিত হয়, দেখা যায় নিম গাছের একটা ডাল বাতাসে দুলছে। আজ যদি ওরা না আসতো, যদি একটু দেরি করতো, আমি হয়তো আর কখনো এই গল্পটাই বলতে পারতাম না। বৃষ্টি ছিল, রাত ছিল, কিন্তু নিমতলার সেই ছায়া, ওটা কেবল ছায়া নয়, ওখানে যে আটকে আছে সে যেন কারো অপেক্ষায় থাকে, ঠিক এমন বাদল রাতে কোনো এক একা প্রতীকের জন্য। নয়নপুর গ্রামের এক কোনায় বাঁশ টিনের ছইওয়ালা একটা ছোট্ট ক্লাব ঘর আছে। খুব বড় কিছু নয়, তবুও গ্রামের কিছু মাঝবয়সী লোক রোজ সন্ধ্যাবেলা এইখানেই জড়ো হয় আড্ডা মারতে। আজ বর্ষার রাত, একটানা বৃষ্টি হচ্ছে, আর তার সাথে হাওয়া বইছে কনকনে ঠান্ডা। ক্লাবের ভেতরেও কেমন একটা স্যাঁতস্যাঁতে ভাব। বাইরে অন্ধকার আর ভিজে কুয়াশা, মাঝে মাঝে বিদ্যুৎ চমকায়, আর দূরে কোথাও মেঘ গর্জায়। এইরকম এক ভিজে ঠান্ডা রাতে আবার শুরু হলো রোজকার আড্ডা। সব যেন ঠিকঠাকই চলছিল, কিন্তু কেউ জানতো না যে এই রাতের গল্পটা একটু অন্যরকম হতে চলেছে। এই বর্ষার সময় বৃষ্টিটা হয়ে ঠান্ডাটা যেন আরো কয়েক গুণ বেড়ে গেল, কি বলিস? যা বলেছিস জাদু, আর অবধি ঠান্ডাতে কেঁপে উঠছে। যাদব আর নগেন কথা বলতেই ভিতরে ঢুকলো পাঁচু। এই তো পাঁচু চলে এসেছে, তোর অপেক্ষাতেই ছিলাম। চলে এসেছি, চিন্তা নেই। পাঁচু মাটির ভারে গরম গরম চা ঢালে। গরম চায়ে চুমুক দিয়ে সে বলে,
ঠান্ডা থেকে বাঁচালি বন্ধু। হরেনের হাতের আদা চা খেয়ে শরীরটা যেন ঠান্ডা থেকে বাঁচলো। ধুর, এ আর তেমন কি কাজ, বাড়ি থেকে গানে আসার পথে হরেনের চায়ের দোকান পড়ে, তাই চা সাথে করেই আনি। গল্প করতে করতে কখন যে তিনজনে 2 কাপ করে চা খেয়ে ফেললো কেউ বুঝতেই পারলো না। ও আরেকটা কথা তো বলতেই ভুলে গেছিলাম, কালকে থেকে হরেন আবার আলুর চপ, মাছের চপ ভাজবে। বাহ, তাহলে তো আরো ভালো হলো, চপ খাওয়া যাবে কালকের থেকে। শুধু তাই নাকি, হরেন বলেছে সামনে সপ্তাহ থেকে মাংসের চপও রাখবে। আরে এ তো সোনায় সোহাগা, কি বলিস যাদব? যাদব খাবারের কথাগুলো শুনে কিছু সময় চুপ করে তারপর বলল, এই মাংসের কথা শুনে একটা কথা মনে পড়ে গেল। কি কথা রে যাদব? বলছি, মহেশগঞ্জের ঝিলে কালো হাঁস ধরতে গেলে কেমন হয়? এই বর্ষা এখন শেষের পথে আর শরতে শুরু, আর এখনই সময় মহেশগঞ্জের ঝিলে কালো হাঁস আসে। এর মাংস এই সময় দারুণ সুস্বাদু, যাবি নাকি? মহেশগঞ্জের ঝিলে কালো হাঁস? হ্যাঁ, শুনেছি বটে অনেকের কাছে, তবে সেখানে যাওয়াটা নাকি ভয়ঙ্কর। ঠিক বলেছিস পাঁচু, আমিও একই কথা শুনেছি। শোনা যায় যারা ওখানে রাতে গেছে আর ফেরেনি, আর যারাও ফিরেছে তাদের অবস্থা হয়েছে ভয়ঙ্কর। আরে ধুর, ওসব গাঁজাখুরি গল্প ছাড়া আর কিছুই না, বুঝলি? না রে, শোনা যায় কালো হাঁসের বেশে ঝিঁয়েরা ওখানে থাকে বছরের এই সময়। দিনের বেলা তারা জলের নিচে থাকে আর রাত হলেই বেরিয়ে আসে। আরে বাবা, এই জন্যই তো বছরের বাকি সময় ঝিলের জলের রং থাকে সবুজ, আর এই সময় হয়ে যায় কালো। এমনকি এই সময় ওখানে কেউ মাছ শিকার অবধি করে না। সবাই বলে বোয়াল মাছের লোভেই নাকি এখানে আসে ওরা। ঠিক তাই, বর্ষা শেষ আর শরতের শুরুতেই বোয়াল মাছ এখানে আসে, আর এই সময়টা চলে গেলে বোয়াল মাছ আর থাকে না। যাদব নগেন আর পাঁচুর সব কথাই হেসে উড়িয়ে দেয়, আরও স্থির করে যে আজ রাতেই মহেশগঞ্জে ঝিলে যাবে কালো হাঁস ধরতে। পাঁচু আর নগেন বারংবার না করলেও যাদব তাতে একটুও কান দিল না। ওদের মুখে ভয়ের গল্প শুনে শুধু হেসেই উড়িয়ে দিল সবকিছু, যেন মনে মনে ঠিক করে নিয়েছে যাই হোক না কেন আজ রাতে মহেশগঞ্জে ছিলে ও যাবেই। তার চোখে যেন এক ধরনের অদ্ভুত জেদ, আর মনের ভেতর যেন প্রমাণ করার তাগিদ ও ঠিক আর বাকি সবাই ভুল। কি দরকার বলতো বেঘরে প্রাণটা দেওয়ার? এই তো বেশ আছিস। এই কথা ঠিক, এখানে কালো হাঁস পাওয়া যায় না। শুক্রবারের হাট থেকে রাজহাঁস কিনে খেয়ে নিও, নাইলে আমি নিয়ে আসবো নয়। তবে ওখানে যেও না। যাদবের তখন এক প্রকারের জেদ চেপে গেছে মহেশগঞ্জের ছিলে যাওয়ার জন্য। ও কালো হাঁস ধরে এনে পাঁচু এবং নগেনের কাছে প্রমাণ করতে চায় ওরা ভুল আর সে একমাত্র ঠিক। তোমরা চিন্তা করো না, আমি ঠিক কালো হাঁস নিয়েই ফিরবো, আর তোমাদের যাওয়ার দরকার নেই, আমি একাই সবটা করে নেব। যাদব যে রেগে গিয়ে এই কথাগুলো বলছে তা বুঝতে অসুবিধা রইল না বাকি দুজনের। যথারীতি সেদিন রাতে যাদব কালো হাঁস শিকারের জন্য রওনা দেয় মহেশগঞ্জের ঝিলের দিকে। সেদিন আকাশ ছিল মেঘলা, আর মাঝে মাঝেই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। গ্রামের ফাঁকা রাস্তা ধরে যাদব এগিয়ে চলেছে ঝিলের দিকে। বৃষ্টির রাত, তার মধ্যেই শীতটাও চাঁকিয়ে পড়েছে, তাই একটাও জনপ্রাণীর হদিশ নেই রাস্তায়। উফ, আজকে রাতেই আবার বৃষ্টিটা হবার ছিল, যেন হাড় অবধি কেঁপে উঠছে। আর আজ যদি অন্তত একটা কালো হাঁস ধরে এনে নগেন আর পাঁচুকে না দেখাই, তাহলে আর সম্মান থাকবে না, ভাববে আমি ভাওতা কথা বলছিলাম। যাদব মনে কিছুটা জোর নিয়েই দ্রুত পা চালাতে শুরু করে।
হাতে থাকে শিকারের সরঞ্জাম। মহেশগঞ্জের ঝিলের কাছে যখন সে পৌঁছল তখন রাত গভীর হয়েছে। অনেক দূরের গির্জার ঘণ্টাধ্বনির শব্দ জানান দিল রাত 12টা পেরিয়েছে। ঝিলের কাছে গিয়ে যে বিষয়টা দেখে যাদবের একটু বেশি অবাক লেগেছিল তা হলো ঝিলের জল কালো। জলের রং যে এতটাও কালো হতে পারে তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আর রাতের অন্ধকারে একটু বেশি যেন কালো লাগছে তাকে। চারিদিকে ঝোপঝাড়ে পূর্ণ। বিগত বেশ কিছুদিন এদিকে কারোর আসা হয়নি, তা যাদব সহজেই বুঝতে পারল। যাদবের মনে এবার বেশ খানিকটা ভয়ের সঞ্চার হতে থাকে, কারণ ঝিলের পাশের পরিবেশটা একটু বেশি রকমের শান্ত আর আবহাওয়াটা যেন একটু বেশি ঠান্ডা। তাও যতটা সম্ভব মন শক্ত করে নিয়ে ঝিলের কাছে একটি তুলনামূলক পরিষ্কার জায়গা দেখে হাঁস মারা সরঞ্জাম নিয়ে বসে পড়ে সে। ওরে বাবা রে, এই ঠান্ডা বাতাসের মধ্যে হাড়গুলো সব কাঁপিয়ে দিচ্ছে। জায়গাটা দেখতেও তো কেমন একটা সুবিধার মনে হচ্ছে না। ভয়টা কাটাতে পকেট থেকে একটা বিড়ি বের করে মুখে নেয় সে। দেশলাই জ্বালিয়ে বিড়িটা ধরাতে যাবে ঠিক তখনই আপনা থেকে দেশলাইটা নিভে যায়, বা বরং বলা ভালো কেউ একটা নিভিয়ে দেয়। বাতাসে তখন হাওয়া নেই বা ওর পাশেও কেউ বসে নেই, তাহলে হয়তো আসার সময় বৃষ্টিতে একটু ভিজেছিল বলেই কাঠিগুলো সেই জন্য নিভে যাচ্ছে। এই ভেবে সে নিজের মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। যাই হোক, এবার অপেক্ষা করার পালা। এর মধ্যেই আরো ঘণ্টাখানেক অতিবাহিত হয়েছে। যাদবের চোখ ঘুমে বন্ধ হয়ে আসছে। এমন সময় হঠাৎ আওয়াজ এলো। তন্দ্রা নিমেষে কেটে যায় যাদবের। সামনের দিকে তাকাতেই সে অবাক হয়ে যায়। দেখে কালো কুচকুচে কিছু হাঁস ঝিলের জলে চড়ে বেড়াচ্ছে, আর কিছু অদ্ভুত শব্দ ওদের মুখ থেকে বেরিয়ে আসছে। হাঁসের মুখে এমন অদ্ভুততর আওয়াজ যাদব আগে কখনো শোনেনি। কিছু সময় এইভাবে হাঁসগুলোর দিকে তাকিয়ে থাকে যাদব। কি অপূর্ব দেখতে! হাঁসগুলো সাধারণ দেখা হাঁসগুলোর থেকে অনেক বড়। দিঘির জলে চড়ে বেড়াচ্ছে আর মাঝে মাঝেই জলের নিচে ডুব মেরে বড় আকারের বোয়াল মাছ তুলে আনছে। ও যে এখানে কি করতে এসেছিল সেটাই যেন ভুলে গেছে সে। হঠাৎই তার মনে পড়ল সে কি করতে এসেছে। হাঁস শিকার করার বস্তু দিয়ে কিছুমাত্র চিন্তা না করে একটা হাঁসের দিকে তা ছুঁড়ে মারে। ঠিক হাঁসটার পিঠে লাগে, আর সেই সাথে সাথেই আবার বাকি হাঁসগুলো বিকট গলাতে চিৎকার শুরু করে। সে চিৎকার যেন এই পৃথিবীর কারোর চিৎকার নয়। আরো অবাক করার বিষয়, হাঁসটার শরীর থেকে বেরোনো রক্ত পুরো কুচকুচে কালো। দিঘির কালো জলে রক্ত পড়ে রংটা আরো বেশি কালচে লাগছে। কি হচ্ছে এসব আমার সাথে? এবার সবকটা হাঁস একসাথে যাদবের দিকে তাকায়, আর ধীরে ধীরে তাদের চেহারা পাল্টে যেতে থাকে। কালো হাঁসের পেছন থেকে বেরিয়ে আসে কিছু ভয়ঙ্কর চেহারা। গায়ের রং কুচকুচে কালো, লাল চোখ, মাথার মাঝখানে সামান্য চুল আর হাতের লম্বা নখ। ভয়ে কাঁপতে শুরু করে যাদব। হায় রে হায়, সবাই ঠিকই বলেছিল। ঝিলে সত্যি জিন থাকে। আমি না শুনেই চলে এলাম। এরা তো হাঁস না, এরা যে জিন। যাদব আর বসে থাকতে পারে না, উঠে পালাতে যায়। আর ঠিক তখনই দেখে তার পেছনে দাঁড়িয়ে আছে আরো বড় আকারের একটা জিন। এক পা দুপা করে পেছনের দিকে যেতে থাকে সে, আর কিছুটা পেছোতেই দিঘির জলে পড়ে যায়। কি ভীষণ ঠান্ডা! এ যেন একটু বেশি ঠান্ডা। সাঁতরে পাড়ে ওঠার চেষ্টা করে কিন্তু পারে না। পিছন থেকে সেই ভয়ঙ্কর চেহারা জিনেরা ওকে জলের ভেতরে টেনে নিয়ে যেতে থাকে।
বেশি সময় ওদের সাথে পেরে ওঠে না সে। যাদব জলের নিচে তলিয়ে যায়। তার চিৎকার মিলিয়ে যেতে যেতে একদম শান্ত হয়ে যায়। আর কোনোদিনও কোনো খবর পাওয়া যায় না যাদবের। তবে নগেন আর পাঁচু অবশ্য যাদবের নিখোঁজ হওয়ার কারণ খুব সহজেই বুঝতে পারে। আজ বুধবার, তাই নিমতলার বাজারটা লোকজনে ভরে উঠেছে। সবাই যে যার দৈনিক জীবনযাপনের জিনিসপত্র কিনছে। আশেপাশের গ্রামের মধ্যে এই হাট খোলায় একমাত্র বাজার। এই হাটে সুই থেকে শুরু করে হাতের দাঁত পর্যন্ত সবকিছুই মেলে। তাই সমস্ত জায়গা থেকে লোকজনেরা এখানে এসে ভিড় করে। বর্ষার শুরু, তাই বাজারটা লোকজনে গম গম করছে। প্রতি সপ্তাহের মতো আজও পাশের গ্রাম শিমুলপাড়া থেকে ফিরোজ, রমেশ আর নিতাই খুড়ো এসেছে বাজার করতে। এ পটলা আলু কত করে দিচ্ছিস রে? বেশি না খুড়ো, মাত্র 5 টাকা কেজি। কি বলছিস রে? এইভাবে দাম বাড়াতে বাড়াতে তো আমাদেরকে একবারে মেরে ফেলবি দেখছি। কত হাটেই তো 3 টাকা করে নিয়ে গেলাম, এর মধ্যেই 2 টাকা বাড়িয়ে দিলি। কি যে বলো খুড়ো, তোমার সাথে কোনোদিন দামাদামি করে পারলাম না। তা কতটুকু লাগবে বলো? তা 2 কেজি মতো দে। এদিকে ফিরোজ আর রমেশ তাদের বাজার ছেড়ে নিতাই বুড়োর জন্য অপেক্ষা করছে। নিতাই বুড়ো শিমুলপাড়া গাঁয়ের একজন গণ্যমান্য লোক। গাঁয়ের লোকেরা তাকে খুব মেনে চলে। বুড়ো বিয়ে থা করেনি। এককালে তিনি স্কুল মাস্টারি করতেন। রিটায়ার হয়েছেন অনেক দিন। একা মানুষ, তাই যা পেনশন পান তাতেই দিব্যে চলে যায়। উফ দাদু, তোমার জন্যই প্রতিবার দেরি হয়ে যায়। একা মানুষ, কি এত বাজার করো গো? আরে আর বলিস না, পটলার দোকানে বেশি দেরি হলো। বেটা সব জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে। পরের হাটে ওর কাছে থেকে আর মালামাল নেওয়া যাবে না। হ্যাঁ কাকা, তুমি ঠিক বলেছো। গত শনিবার হাটেও সবজির দাম নিয়ে খুব ঝামেলা হয়েছিল ওর সাথে। আমি সেই থেকে ওর দোকানে আর যাই না। তাই তো আজ করিমের কাছ থেকে সব বাজার করলাম। আমারও ওর কাছে যাওয়া বন্ধ করে দিতে হবে। এখন চল, অনেক রাত হয়ে গেল। আকাশের মেঘ ঘনিয়ে এসেছে। এখানে আর দাঁড়িয়ে থাকলে চলবে না। হাট পেরিয়ে তারা একটা ফাঁকা মাঠে এসে পৌঁছালো। সরু মাটির রাস্তা ধরে হেঁটে চলেছে তারা। রমেশ আর নিতাই খুড়ো আগে, আর তাদের পিছনে টর্চ হাতে ফিরোজ। এই এলাকাটা বেশ নিরিবিলি, লোকজনের বসবাস খুব একটা নেই। শিমুলপাড়া এখনো মাইল 3 পথ। শর্টকাট ধরলে তারা আরো তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে, কিন্তু সন্ধ্যার পর সেই রাস্তা দিয়ে কোনো মানুষের যাতায়াত নেই। গ্রামের লোকের কাছে অনেক কানাঘুষো শোনা যায়। এই পথটি নাকি ভালো নয়। এই পথের মাঝেই পড়ে বিক্রমের তাল বাগান। সেখানে নাকি অনেকে অনেক কিছু দেখেছে। তাই যতই দেরি হোক, সন্ধ্যার পর সেই রাস্তা দিয়ে আর কেউ যাওয়া আসা করে না। নিতাই দাদু, চলো এই রাস্তা দিয়েই যাওয়া যাক। রাতটা অনেক হচ্ছে, তাড়াতাড়ি গায়ে পৌঁছে যাব। খেয়ে পেয়েছিস নাকি তুই? ওই রাস্তা দিয়ে গেলে আজ আর কাউকে বাড়ি ফিরতে হবে না। কেন? এই রাস্তায় কি আছে? আজ পর্যন্ত শুনে আসছি এই রাস্তায় যেতে নেই। আদেও কোনোদিন কেউ কিছু দেখেনি। বাবা ফিরোজ, রাস্তা খুব একটা ভালো নয়। লোকজনের বেশি যাতায়াত না থাকায় রাস্তার পাশে ঝোপ জঙ্গল হয়ে গেছে। রাত বিরাতে সাপ পোকের ভয়, তাই আর কেউ যায় না। না, আমি আজ এই রাস্তা দিয়েই যাব। দেখি এই রাস্তায় কি আছে। আর তাছাড়া আমাদের কাছে তো টর্চ আছে। দেখ ফিরোজ, একদম জেদ করিস না। বললাম তো, ওই রাস্তা দিয়ে যাওয়া ঠিক হবে না। যত সময় লাগুক এই রাস্তা দিয়েই যেতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা যখন যাবেই না,
তখন আমি একাই চলে যাচ্ছি। এই রমেশ, ফিরোজকে একা যেতে দেওয়া ঠিক হবে না। ও যখন বলছে ওইখানে ওই রাস্তা দিয়ে যাবে, তো যাবেই। আমরাও চল যাই ওর সাথে। নির্জন এলাকা কি বিপদ হয় কিছু বলা যায় না। হ্যাঁ কাকা, তাহলে এই রাস্তা দিয়ে যাওয়া যাক, যা থাকে কপালে। একটা মানুষ চলার মতো পথ দিয়ে ফিরোজ, রমেশ আর নিতাই খুড়ো আবছা টর্চের আলোয় বাজারের ব্যাগটা হাতে নিয়ে খুব সন্তর্পণে হেঁটে চলেছে। রাস্তার দুপাশে অবস্থিত সীমাহীন তালবাগান। দূর দূরান্তে কোনো ঘরবাড়ির চিহ্ন মাত্র নেই, শুধু আশেপাশে বন্য জীবজন্তুর আওয়াজ ভেসে বেড়াচ্ছে। কাকা, এই সেই বিক্রমের তালবাগান, তাই না? হ্যাঁ, এটাই সেই তাল বাগান। রাতের বেলায় কি ভয়ঙ্কর লাগছে বাগানটা। মনে হচ্ছে কারা যেন আনাচে কানাচে দাঁড়িয়ে আমাদেরকে দেখছে। আরে ওসব তোর মনের ভুল। তাড়াতাড়ি পা চালিয়ে চল, মেঘ ঘনিয়ে এসেছে, যে কোনো সময় বৃষ্টি নামবে। ভালোই ভালোই বাগানটা পার করতে পারলেই বাসি। চারপাশের এমন কোমর নিস্তব্ধতা দেখে তারা আরো জোরে জোরে হাঁটতে লাগলো। কিন্তু তারা যতই জোরে পা চালায়, বাগানটা যেন শেষ হওয়ার নামই নিচ্ছে না। ঘন মেঘের মধ্যে হালকা চাঁদের আলো থাকা সত্ত্বেও পুরো বাগানটা অন্ধকারের চাদরে ঢেকে আছে। হালকা হালকা ভয়ের ছায়া রমেশ আর নিতাই খুড়োর মনের মধ্যে জমাট বাঁধছে। আচ্ছা দাদু, সবাই তো বলে এই পথ দিয়ে যেতে নেই, তা কই সেই রকম কিছুই তো দেখছি না। তোমরা শুধু মিছে মিছে ভয় পাও। এসব নিয়ে একদমই ঠাট্টা করতে নেই ফিরোজ। জায়গাটা খুব একটা ভালো নয়, কখন কি হয়ে যায় কিছুই বলা যায় না। ফিরোজ, লাইটটা এদিকে মার। অন্ধকারে যে কোনো কিছুই দেখতে পাচ্ছি না। কখন যে হোঁচটকে মুখ থবড়ে পড়বো, এই বুড়ো বয়সে হাত পা ভাঙার কোনো ইচ্ছা আমার নেই। এমন সময় তারা পিছনে কিসের একটা শব্দ শুনতে পেল। রমেশ আর নিতাই খুড়ো একটু ভয়ে ভয়ে পিছনে ঘুরে দেখল, ফিরোজ তাদের পিছনে নেই। কিছুটা দূরে তার হাতে থাকা টর্চ আর বাজারের ব্যাগটা মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। রমেশ আর খুড়ো এক দৌড়ে সেখানে এসে দাঁড়ালো। রমেশ মাটিতে পড়ে থাকা টর্চটি হাতে তুলে নিয়ে সেই আলোটি চারিদিকে ফেরালো। পুরো বাগানটি অন্ধকার, কেউ কোথাও নেই। ফিরোজ, ও ফিরোজ, ঝোপের মধ্যে লুকিয়ে আমাদের ভয় দেখাচ্ছিস? তাড়াতাড়ি বেরো বলছি। কোথাও কোনো সাড়া পাওয়া গেল না। পুরো বাগানটা ঠিক আগের মতোই নিস্তব্ধ। হঠাৎ তাদের কানের পাশ দিয়ে শোঁ করে বাতাস বয়ে গেল। সেই বাতাসে পুরো বাগানটা কেমন যেন নড়ে উঠল। দ্বৈতকার এক চেহারার ফিরোজের মুন্ডহীন দেহটাকে টানতে টানতে বাগানের এক পাশ থেকে আর এক পাশে নিয়ে যাচ্ছে। অজান্তেই রমেশের মুখ থেকে একটা ভয়ঙ্কর চিৎকার বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে দ্বৈতটি তাদের দিকে ফিরে তাকালো। কি ভয়ঙ্কর রূপ তার! চোখ দুটো জ্বলন্ত, অগ্নিশিখার মতো জল জল করছে। রমেশ আর নিতাই খুড়োর দাঁড়ানোর ক্ষমতা নেই, এখান থেকে পালাতে পারলেই বাঁচে। রমেশ তার হাতে থাকা টর্চ আর বাজারের ব্যাগ ফেলে দিয়ে গ্রামের দিকে দৌড়ালো। তার দেখা দেখি নিতাই খুড়ো পিছন পিছন দৌড়ালো। পরদিন সকালে এই ব্যাপারটি নিয়ে শিমুলপাড়া গাঁয়ে শোরগোল পড়ে গেল। জায়গায় জায়গায় লোকজনের জটলা। একদিকে রমেশ আর নিতাই খুড়োকে ঘিরে পাড়ার কয়েকজন লোক দাঁড়িয়ে আছে, আর একদিকে ফিরোজের পরিবারের লোকেরা কান্নায় ভেঙে পড়েছে। পাড়ার কিছু মহিলারা তাদেরকে সান্ত্বনা দিচ্ছে। নিতাই দা, তোমরা ওই রাস্তা দিয়ে কেন আসতে গেলে বলো তো? তুমি তো ভালো করে জানো ওই বাগানে বিক্রমের এক নৃশংস হত্যা হয়েছিল। সেদিন থেকে ওর আত্মা ওই বাগানেই ঘুরে বেড়ায়। তোমরা যদি বাগানের রাস্তা দিয়ে না আসতে, তাহলে আর ফিরোজ যেভাবে মরতো না। আমরা কি ওই রাস্তা দিয়ে আসতাম?
ফিরোজটাই তো জিদ ধরেছিল। শত বারণ করা সত্ত্বেও একাই চলে যাচ্ছিল। তখন আমাদেরও ওর পিছনে আসা ছাড়া আর কোনো উপায় ছিল না। তোমরা বাগানটা সম্পর্কে ওকে কিছু বলনি? আমাদেরকে বলার সময় দিল কোথায়? কিছু বলার আগেই তো গো করে ওই রাস্তায় ঢুকে পড়লো। কিন্তু এমন কিছু যে ঘটবে সেটা আমরাও কল্পনা করতে পারিনি। বহুকাল আগে বিক্রম বুড়ো এই পাড়ার একজন ধনী লোক ছিলেন। গ্রামের কিছু লোকের তার উপর খুব হিংসে ছিল। তার এত টাকা পয়সা জমি জায়গা তারা সহ্য করতে পারত না। তাই একদিন তারা বুড়োকে মারবার ষড়যন্ত্র করল। একদিন রাতে বুড়ো বাজার ছেড়ে সেই তাল বাগান দিয়ে ফিরছিল। কয়েকজন লোক তাকে ঘিরে ধরে এবং ওই বাগানে তাকে নৃশংসভাবে হত্যা করে। আজ রাতে আমি যাবো এই বাগানে। আমার বাগানের মৃত্যুর প্রতিশোধ আমি নেব। রমেশ, তুই খেপেছিস নাকি? তুই একা গেলে তোকেও জন্তুরা ছাড়বে ভাবছিস? তুই একটু শান্ত হ, আমরা দেখছি কি করা যায়। হ্যাঁ কাকা, অনেক দিন ধরে সহ্য করেছি, আজ এর একটা বিট করতেই হবে। গ্রামের লোকেরা এই ঘটনাটি নিয়ে এক একজন এক এক রকম মতামত দিতে লাগলো। বাগানটা সম্পর্কে আশেপাশের গ্রামের লোকেরাও জানে। অনেক বছর আগে কিছু লোক রাতের সময় ওই পথ দিয়ে এই গায়ে আসছিল। তাদেরও ঠিক এই রকমই অবস্থা হয়েছিল। সেদিন রাতে ফিরোজের কাকা একাই হারিকেন হাতে বেরিয়ে পড়ে সেই বাগানের দিকে। শিমুলপাড়া তখন গভীর ঘুমে মগ্ন। ভাইপোর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য রমেশ তখন উন্মাদ হয়ে গেছে। খানিক পর রমেশ তাল বাগানে চলে এলো। কে আমার বাগানকে মেরেছিস? সাহস থাকে তো এখনই আয় বলছি। রমেশ কয়েকবার এমন ডাকার পর হঠাৎই পুরো বাগানটা তোলপাড় হয়ে গেল। তার সাথে শো শো শব্দ করে বাতাস শুরু হলো। তখনই সামনের একটি তাল গাছের মাথা থেকে একটা ছায়ামূর্তি লাফিয়ে নিচে পড়ল। তুই তোর ভাগ্নের মতো মরার জন্য এখানে এসেছিস? আয়, তোকেও তোর ভাগ্নের কাছে পাঠিয়ে দিই। কেন মেরেছিস তুই আমার ভাগ্নকে? কি দোষ ছিল ওর? দোষটা তোর ভাগ্নের ছিল না, ছিল তোর বাবা পশুপতির। তার চক্রান্তেই তো আমার মৃত্যু হয়েছিল। আজ তোকেও ছাড়বো না আমি। বিক্রম তখন রমেশের গলা ধরে শূন্যে তুলে ধরল। রমেশ যন্ত্রণায় ছটপট করছে। বিক্রম, রমেশকে ছেড়ে দে। ওর বাবা তোর সাথে যা করেছে সেটা অন্যায়, কিন্তু তার শাস্তি রমেশ আর তার ভাগ্নেকে কেন দিচ্ছিস? ওকে এখনই ছেড়ে দিয়ে এই গা থেকে চলে যা, না হলে আমরা তোকে পুড়িয়ে ছাই করে দেব। এত বড় সাহস? আমাকে পুড়িয়ে ছাই করবি? তোদের কাউকে ছাড়বো না আমি। বিক্রম তখন রমেশকে ছেড়ে দিয়ে গ্রামের লোকেদের দিকে তেড়ে গেল। গ্রামের লোকেরা সবাই যে যার হাতে থাকা জ্বলন্ত মশাল বিক্রমের দিকে ছুঁড়ে মারল। সাথে সাথে তার দেহে আগুন ছড়িয়ে পড়ল। এক বিভৎস চিৎকারে কেঁপে উঠল সারা বাগান। এইভাবে আস্তে আস্তে বিক্রম আগুনে ছাই হয়ে বাতাসে মিশে গেল। চারিদিকে নেমে এলো একটা শান্তির পরিবেশ। আকাশটা যেন আজ ফুটো হয়ে গিয়েছে। সন্ধ্যা থেকে যে বৃষ্টি শুরু হয়েছে থামার কোনো লক্ষণই নেই। ঝমঝম করে পড়ছে তো পড়ছেই, থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে, আর মেঘের গরুম গরুম ডাকে সব কেঁপে উঠছে। বাজারের শেষ মাথায় হাফিজ চাচার চায়ের দোকানটাই এখন একমাত্র আশ্রয়। টিনের চালে বৃষ্টির শব্দ এক অদ্ভুত ছন্দ তৈরি করেছে। দোকানের ভেতরে একটা হ্যারিকেন টিম টিম করে জ্বলছে। সেই আলোয় বসে আছে সেলিম মিয়া, বাবু আর বয়সের ভারে নুয়ে পড়া নরেন কুমার।
দোকানের বাইরে ঝোড়ো বাতাস শাঁ শাঁ শব্দ করছে। ভেতরে চুলার উপর চায়ের কেটলিটা মৃদু শব্দে ফুটছে। অনেকক্ষণ ধরেই কেউ কোনো কথা বলছে না। এই ভয়াল রাতে নীরবতাটাই যেন বেশি অস্বস্তিকর। নীরবতা ভাঙল বাবু। খুড়ো, যা একখান বাদলা নামলো, আইজ আর বাড়ি ফিরা হইব বইলা মনে হয় না। ওরে বাপ, এই দুর্যোগে বাইর হওয়া ঠিক হইব না। এইখানেই বৈশা থাক, বৃষ্টি কমলে এক লগে বাইর হমুনে। এই রকম রাইতে ইলিশ খিচুড়ি জম্পেশ হয়, হ্যাঁ, সাথে যদি থাকে বেগুন ভাজা। ঠিক কইছেন, আজ দুপুরে একখান ইলিশ আনছিলাম বাজার থাইকা। 1 কেজি ওজন, রূপার মতন রং। হ্যাঁ, আরে পাইছিলি কই? বলি পদ্মা থাইকা লোকাইছিল নাকি? হ, এক ব্যাপারী আইছিল, দাম যা চড়া, কিন্তু লোভ সামলাইতে পারলাম কই। ইলিশের লোভ সামলানো কঠিন কাম। তয় নদীর মাছের স্বাদই আলাদা। কিন্তু সব নদীর মাছ এক হয় না রে। কোন কোন নদী মাছের লগে মাইনসের জানটাও ধইরা নিয়ে যায়। বাবু খুব অবাক হয়ে গেল। সে সেলিমের কথার মানেটা ঠিক বুঝতে পারল না। মানে কি কইলেন এটা? ওই যে আমাদের গ্রামের পূব দিকের ওই নদীর ঘাটের কথা কইতেছি। ওই নদীর ঘাটের নাম শুনলে আইজও আমার শরীরে রক্ত হিম হইয়া যায়। নরেন খুড়ো এতক্ষণ চুপ করে শুনছিলেন। এবার তিনি মুখ খুললেন। তার গলার স্বরটা কেমন যেন ভারী শোনালো। পূব নদীর ঘাটের কথা আর তুলিস না তোরা। ওইটা এক অভিশপ্ত জায়গা, বিশেষ কইরা এমন বর্ষার রাইতে। নরেন খুড়োর কথা শুনে বাবু আর সেলিমের মধ্যে একটা চাপা উত্তেজনা তৈরি হলো। তারা দুজনেই জানে ওই নদীর ঘাট নিয়ে গ্রামে অনেক গল্প প্রচলিত আছে, কিন্তু নরেন খুড়োর মতো একজন বয়স্ক মানুষের মুখে কথাটা শোনায় তাদের কৌতূহল আরো বেড়ে গেল। কেন খুড়ো, কি হয়েছিল এখানে? আমি তো শুনছি অনেকে নাকি নদীর ওই জায়গায় ডুইবা মইরা গেছিল। হ, ঠিকই শুনছস। মাইন্সগুলো জ্বরের রাইতে মাছ ধরতে গিয়া আর ফিরে আসে নাই। আরে তাগো ডিঙি গুলাও নাকি পাওয়া যায় নাই। শুধু ডিঙি না রে, লাশও কোনোদিন ভাসে নাই। নদীটাই যেন তাগরে গিল্লা খাইছে। কোন কি, লাশও পাওয়া যায় নাই? না, এক ফোঁটা চিহ্নও নাই। এমন হইতে হইতে সেই থাইকা গ্রামের কেউ আর ওই নদীর ঘাটে রাইতে মাছ ধরতে যায় না। তয় কেউ ফিরা আসে নাই, এইটা ভুল কথা। একজন অবশ্য ফিরা আইছিল। হ্যারিকেনের আলোটা বাতাসে কেঁপে উঠল। বাইরের বাতাসের শব্দটা আরো তীব্র হয়ে উঠেছে। বলেন কি খুড়ো? আমি রমেন খুড়োর কাছেও শুনছিলাম ওই জায়গা নিয়ে নাকি কি একখান ঘটনা আছে, কিন্তু আমারে তিনি সেই ঘটনা খান খুইলা বলেন নাই। রমেন আমার চাচাতো ভাই, ওর মুখেই একখান ঘটনা আমি শুনছি। কি ঘটনা খুড়ো? এমন এক ঘটনা শুনছি যা শুনলে তোদের গায়ের লোম খাড়া হইয়া যাইব। শোন তাইলে, এইটা সেই 90-এর দশকের ঘটনা। আরে এই বাদলায় যাইবি কই কাশেম? জানটা কি তোর সস্তা নাকি? তখন ছিল বর্ষার রাত। মুষলধারে বৃষ্টির সাথে পাল্লা দিয়ে চলছে ঝোড়ো বাতাস। কাশেমের বাড়ির দাওয়ায় টিম টিম করে চলছে একটা হ্যারিকেন। দাওয়ায় বসে আছে কাশেম আর রমেন। আরে কি যে কও, নদী এখন মাছে ভইরা গেছে। আজ না গেলে সব মাছ আর একজনে ধইরা নিয়ে যাইব। আরে এই জায়গার কথা ভুইলা যা, ওই ঘাট ভালো না, বিশেষ কইরা এই অমাবস্যায় রাইতে। বলি এমনে এমনে কি আমরা
ওই পাশের গ্রামের নদীর ঘাটে গিয়া মাছ ধরি। রমেনের গলার স্বরটা কেমন যেন কেঁপে উঠল। তার চোখে মুখে একটা চাপা ভয়। দূর দূর, তোমাকে চাপাচাপিতেই অত দূরে যাইয়া মাছ ধরা লাগে, অথচ ঘরের কাছেই নদীর ঘাট। কি যে করো তোমরা? ওই ঘাট জব্বার রে খাইছে, তোর মনে নাই? 2টা বছর হইয়া গেল, এমনই একখান বাদলার রাইত ছিল। মনে থাকবো না কেন? জব্বার ভাইরে আমি ভুলে যাইব, কিন্তু ডরের কাছে পেট মানে কই? ঘরে মারা অসুস্থ, ওষুধ কিনন লাগবো। কাশেমের গলায় জেদ আর অসহায় ভাব মিলে মিশে একাকার। সে জানে রমেন তার ভালো চায়, কিন্তু পেটের খিদে আর মায়ের অসুস্থ মুখটা যখন চোখের সামনে ভাসে, তখন কোনো ভয়ই আর ভয় বলে মনে হয় না। টাকার দরকার সবারই আছে, কিন্তু জানের দাম কি টাকার চাইতে কম? জব্বারেরও টাকার খুব দরকার ছিল, বেচারার পোলাডার কি অসুখ, কিন্তু শেষে কি হইল? নদী তো ওরে নিয়া গেল। দুজনেই কেমন গম্ভীর হয়ে গেল। জব্বার আর রমেন ছিল এক আত্মা। একজনের বিপদে আর একজন ঝাঁপিয়ে পড়ত। জব্বারের ছেলের অসুখের সময় রমেন নিজের শেষ সম্বলটুকু বন্ধুর হাতে তুলে দিতে দ্বিধা করেনি, কিন্তু সেই জব্বার হারিয়ে গেল। কাশেমের ভেতরটা কেমন যেন করে উঠল। যা হওয়ার হইব, কিন্তু আমার যাওয়া অবশ্যই লাগবো। চিন্তার কোনো কারণ নাই। তুমি যেমন ভাবতেছো অমন কিচ্ছু হইব না। এখন তুমি বাড়ি যাও, তাইলে সকালে দেখা হইব। কাশেম আর এক মুহূর্ত দাঁড়ালো না। গায়ের গামছাটা মাথায় জড়িয়ে সে রাস্তায় পা রাখল। ঝোড়ো বাতাস যেন ওকে উড়িয়ে নিতে চাইছে। রমেন পেছন থেকে চেঁচিয়ে উঠল, কাশেম, কথা শোন, যাইস না। আরে এই পোলাটা কথা শুনবো না। কিন্তু রমেনের ডাক বৃষ্টির আওয়াজে হারিয়ে গেল। নদীর ঘাটে এসে একটু কেঁপে উঠল কাশেম। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, শুধু একটু পরপর বিদ্যুৎ চমকাচ্ছে, আর সেই আলোয় নদীর ভয়াল রূপটা ক্ষণিকের জন্য স্পষ্ট হয়ে উঠছে। এমন রাতে একা বের হওয়াটা যে কত বড় বোকামি তা সে হাড়ে হাড়ে টের পাচ্ছে বটে, কিন্তু এখন কিছু করার নেই। ডিঙি নৌকাটা বাঁধা ছিল একটা গাছের সাথে। কাশেম সাবধানে নৌকাটাকে জলে ভাসালো। এক জায়গায় থেমে জাল ফেলতে গিয়েই কাশেম প্রথমবার জিনিসটা খেয়াল করল। বেশ খানিকটা দূরে একটা টিমটিমে আলো জ্বলছে। এই দুর্যোগের রাতে এখানে সে ছাড়া আর কে আসার সাহস করবে? কেরাও এখানে কেউ আসে নাকি? কৌতূহল আর সামান্য ভয় নিয়ে কাশেম সাবধানে বৈঠা বেয়ে আলোর দিকে এগোতে লাগলো। আলোটা এখন আরেকটু স্পষ্ট। হ্যাঁ, একটা হ্যারিকেনের আলোই বটে, আর আলোর নিচে আবছা একটা মানুষের অবয়ব দেখা যাচ্ছে। লোকটা এক মনে জাল ফেলে যাচ্ছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো লোকটার সাথে কোনো নৌকা নেই। কাশেম তখনও অন্ধকারে ঠিক বুঝল না সেখানে নৌকা না থাকলে লোকটা কিসের উপর দাঁড়িয়ে আছে। ভাই, ও ভাই, শুনতাছেন? লোকটা কোনো জবাব দিল না। ঠিক তখনই বিদ্যুৎ চমকালো। দিনের আলোর মতো কয়েক মুহূর্তের জন্য চারপাশটা ঝলমল করে উঠল, আর সেই আলোতেই কাশেম যা দেখল তাতে গায়ের রক্ত হিম হয়ে গেল তার। লোকটার পা দুটো
জলের উপরে ভাসছে। সে মাটিতে বা অন্য কোনো কিছুর উপরেও দাঁড়িয়ে নেই, সে শূন্যে, মানে জলের ঠিক কয়েক ইঞ্চি উপরেই দাঁড়িয়ে রয়েছে। তার পাশে হ্যারিকেনটাও বাতাসে ঝুলছে। হয় হয়, ওইটা কি জিনিস? মানুষের মতনই তো লাগে, কিন্তু পানিতে কেমনে দাঁড়ায় রয়েছে? অদ্ভুত লোকটা জল থেকে তার জালটা তুলে আনলো। কাশেম অবাক হয়ে দেখল জালে কোনো মাছ নেই, কিন্তু জালে আটকে আছে অজস্র টাকা পয়সা। লোকটা নির্বিকারভাবে সেই টাকাগুলো আবার নদীর জলেই ফেলে দিল। এই অবিশ্বাস্য দৃশ্য দেখে মাথা কাজ করা বন্ধ করে দিল কাশেমের। এইটা কি তাইলে কোনো জিন? মাছ না উঠা টাকা উঠতাছে, আবার ফালাইও দিতাছে। এইসব কেমন ব্যাপার সেপার? কাশেম বইটা হাতে নিল, পালাতে হবে, কিন্তু নৌকাটা ঘোরাতে গিয়েই ঘটল অঘটন। সেই প্রেতাত্মা তার কাজ থামিয়ে দিল। এরপর সে কাশেমের দিকে তাকালো। আর একবার বিদ্যুতের চমক। সেই আলোয় কাশেম এবার তার মুখটা স্পষ্ট দেখতে পেল। আরে জব্বার ভাই না, আপনি এইখানে কেমনে? ওইখানে ওইখানে দেখ। জব্বার তার আঙুল দিয়ে কাশেমের নৌকার পাশে একটা নির্দিষ্ট জায়গার দিকে ইশারা করল। কাশেম প্রথমে কিছুই বুঝল না। জব্বার ভাই, কি দেখাইতেছেন? ওইখানে কি দেখুম? কি আছে ওইখানে? ওইখানে দেখ। একটা অদ্ভুত শব্দ বেরিয়ে এলো জব্বারের গলা থেকে, যেন বাতাস আটকে গেলে যেমন শব্দ হয় তেমন। শব্দটা শুনে কাশেমের গায়ের লোম খাড়া হয়ে গেল। এটা কোনো মানুষের গলা নয়। আমারে মাফ কইরা দেন জব্বার ভাই, আমি সইলা যাই, আমি কাউরে কিছু কমু না। ওইখানে দেখ না, ওইখানে দেখ, দেখতে হইব। কি কি আছে ওইখানে? দেখলেই বুঝবি। জব্বার এবার তার আঙুলটা একটু নামিয়ে জলের নিচের দিকে ইশারা করল। নিচে দেখমু, এইটা কইতেছেন? কাশেম ঝুঁকে দেখার চেষ্টা করল, কিন্তু কিছুই দেখা গেল না। ঘোলা জল আর আবছা অন্ধকার ছাড়া আর কিছুই নেই। চল, জাল ফেল। ও আচ্ছা, এইবার বুঝতে পারছি, জাল ফেলতে হইব। কাশেম কাঁপা কাঁপা হাতে জালটা ছুঁড়ে মারল জব্বারের ইশারা করা জায়গায়। জালটা পড়ার পর সে আস্তে ধীরে টানতে শুরু করলো। জাল বেশ ভারী লাগছে। মাছের ঝাঁক পড়লে যেমন লাগে তেমন কিন্তু নয়, অন্যরকম একটা ভার, যেন কোনো পাথর বা অন্য কিছু আটকে গিয়েছে। অবশেষে জিনিসটা উঠে এলো, একটা পুরনো শ্যাওলা পড়া টিনের বাক্স। বেশি বড় নয়, কিন্তু বেশ ভারী। জব্বার ভাই, এই বাক্স এইখানে কি কইরা আইলো? আর এই বাক্সের কথা আপনি বা জানলেন কেমনে? বাক্সটা খোল। বাক্সটার ডালায় একটা পুরনো তালা লাগানো, কিন্তু সেটা মরিচা ধরে প্রায় অকেজো। কাশেম সামান্য চাপ দিতেই সেই ডালাটা খুলে গেল। আর খোলার সাথে সাথেই কাশেম যা দেখল তাতে তার চোখ ছানা বড়া হয়ে গেল। বাক্সের ভেতরটা টাকার বান্ডিল দিয়ে ভর্তি। এত টাকা! এই নদীর নিচে এত টাকা কার পয়রা ছিল? আমার টাকা, এইটা আমার বাক্স। রমেন, রমেন রে দিবি এই টাকা। এই টাকাগুলো কেন রমেনকে দিতে হবে সেটা কাশেম কোনোভাবেই বুঝল না। আমার এই কথাটা রাখিস। রমেন রে, রমেন রে টাকাটা দিয়া দিস। ঠিক আছে, ঠিক আছে, আমি দিমু জব্বার ভাই, আমি ওরা দিয়া দিমু। আমি রমেন ভাইরে এই টাকা পৌঁছায় দিমু। কাশেমের কথা শেষ হতেই জব্বারের বিবর্ণ মুখে যেন একটা হালকা হাসির রেখা ফুটে উঠল। কাশেমের চোখের সামনেই ধীরে ধীরে
জব্বারের শরীরটা বাতাসে মিলিয়ে যেতে শুরু করলো। হ্যারিকেনের আলোটাও নিভে গেল। কয়েক সেকেন্ডের মধ্যে সেখানে আর কিছুই রইল না। ঝড় বৃষ্টির দাপট তখনও হয়েই চলেছে। কাশেমের মাথা ঘুরছে। 2 বছরের এক অতৃপ্ত আত্মার ভার যেন আজ তার কাঁধে এসে পড়েছে। নৌকার ওপরেই জ্ঞান হারিয়ে ঢলে পড়ল সে। কাশেম যখন চোখ খুলল তখন সে নিজেকে নদীর ঘাটে দেখতে পেল। রমেন তার উপর ঝুঁকে আছে। ধর্মর করে উঠে বসল কাশেম। প্রথমেই মনে পড়ল রাতের কথা। সে চারপাশে খুঁজল। হ্যাঁ, বাক্সটা তার পাশেই রাখা আছে। কিরে কাশেম, জ্ঞান ফিরছে? আমারে কই পাইলাম? সেই যে রাতে গেলি, তারপর সকাল পার হইয়া দুপুর হইয়া গেল, তোর কোনো খবর নাই। আমি তো ভাই শেষ। খুঁজতে আইসা দেখি তোর নৌকা ঘাটে আটকায় আছে, আর তুই এইখানে অজ্ঞান হইয়া পইরা রইছস। আরে কি হয়েছিল তোর? আর এই বাক্সটা কই পাইলি? কাশেমের গলা কাঠ হয়ে আছে, কথা বেরোতে চাইছে না। তবুও সে রমেনকে গত রাতের সমস্ত ঘটনা খুলে বলল। জব্বারের আত্মার কথা, মাছের বদলে টাকা ধরা, আর সব শেষে এই বাক্সটা পাওয়ার কথা। সে কিচ্ছু বাদ দিল না। তার কথা শুনে রমেন বিস্ময়ে থ হয়ে গেল। বাক্সটা খুলতে পারবি? বাক্স খোলাই আছে তো, এই দেখো। কাশেম বাক্সটার ডালা খুলে ধরল। ভিতরের টাকাগুলো দেখে রমেন আর নিজেকে ধরে রাখতে পারল না। সে হাউমাউ করে কাঁদতে কাঁদতে টাকাগুলোর উপর হাত বুলাতে লাগলো। জব্বার, ও আমার ভাই রে, তুই মরার পরেও আমার ঋণ শোধ করার লাইগা এমন করলি। কিন্তু জব্বার ভাই এইটার লইগা এতদিন পরেও কেমনে আমারে দেখা দিল জানি না রে, কিন্তু জব্বার কইছিল, বন্ধু তোর এই ঋণ আমি ভুলমু না, 1 মাসের মধ্যে শোধ কইরা দিমু। জব্বার খুব খাটাখাটনি কইরা এই টাকা খান জমাইছিল। কিন্তু এই টাকাটা পানির তলে গেল কেমনে, এটাই তো বুঝতেছি না। যেই দিন জব্বার মারা যায় সেই দিন সকালেও আমার সাথে দেখা হয়েছিল। খুব খুশি ছিল। আমারে কইল, আইজ রাইতে শেষবারের মতো একটা বড় খেপ মারতে যামু, যা পামু হেইডা দিয়া তোর টাকা শোধ দিয়া দিমু। আমি বাক্স ভইরা টাকা জমাইছি। কও কি, তার মানে এইটাই সেই বাক্স, এইগুলাই সেই টাকা? হরে কাশেম, জব্বার নিজের কথার দাম রাখতো, কারো 1 পয়সারও ধার রাখতো না। সেই রাইতে আমার টাকা শোধ করার লাইগাই ও মাছ ধরতে গেছিল, আর এই টাকা নিয়ে জব্বার ডুইবা গেছিল নদীতে। তোমার বন্ধু এত দিনেও তোমার ঋণ ভুলে নাই, পাওনা ঠিক শোধ কইরা দিল। কাশেমেরও চোখ জলে ভরে উঠল। ঋণের বোঝা জব্বারের মৃত্যুর পরেও তাকে শান্তিতে থাকতে দেয়নি। আমি তোরে কত খুশি রে জব্বার, আমি তো কোনোদিন টাকার কথা ভাবি নাই ভাই, তুই আমারে নতুন কইরা ঋণী কইরা গেলি জব্বার। এই কষ্ট আমি কেমনে সইমু রে। কাশেম ঘাটের দিকে তাকালো। দিনের আলোয় সব এখন শান্ত। দেখে বোঝার উপায় নেই গত রাতে এখানে কি নাটক মঞ্চস্থ হয়েছে। ভাই, তুই আমার বন্ধুর আত্মাডারে শান্তি দিলি। এই টাকা আমি নিমু না, এইটা তোর টাকা, তোর মায়ের ওষুধের লইগা খরচ করিস। না রমেন ভাই, এই টাকা আপনার, এইটা জব্বার ভাইয়ের আমানত। আমি শুধু আপনার কাছে পৌঁছাইয়া দিছি। আমার মায়ের ওষুধের ব্যবস্থা আল্লাহ ঠিক কইরা দেব। রমেন কিছু বলল না, শুধু চোখের জল ফেলল। বাইরে বৃষ্টি পুরোপুরি থেমে গিয়েছে। মেঘ সরে গিয়ে এক ফালি চাঁদ উকি দিচ্ছে। দোকান বন্ধ করার প্রস্তুতি নিতে লাগলো
হাফিজ চাচা। খুড়ো, একটা কথা জিগাই। কি কথা? আপনার চাচাতো ভাই রমেন, সে তো এখন আর নাই, কয়েক বছর হইল মারা গেছে, তাই না? ওই ঘটনা ঘটার পর রমেন কেমন জানি হইয়া গেছিল। বন্ধুর মৃত্যুর চেয়েও বেশি ওই শোকটা সে নিতে পারে নাই, বেশি দিন বাঁচেও নাই। নে নে চল, এবার বৃষ্টি থামছে, দোকানও তো বন্ধ হইব। নে বাড়ি যাই এবার, চল। অমাবস্যার সময় গ্রামের আঁকা বাঁকা মাটির রাস্তা, দুই পাশে ঘন জঙ্গল আর বাঁশঝাড়ের মধ্য দিয়ে একটা গরুর গাড়ি শব্দ করে ধীর গতিতে এগিয়ে চলেছে। বাতাসে শোষ শব্দ আর ঝিঝি পোকার একটানা ডাকে পরিবেশটা থমথমে। গরুর গাড়ির মধ্যে হ্যারিকেনটা টিমটিম করে চলছে। নরেন, খুড়ো, রঘু আর নিতাই গরুর গাড়ি করে কোথাও একটা যাচ্ছে। রঘু আর নিতাই নিজেদের মধ্যে কথা বলছে, আর নরেন খুড়ো মুখ গোমড়া করে বসে আছে। বাবা রে বাবা, বর্ষার সময় খুব কষ্ট হয় রে এই কাঁচা রাস্তা দিয়ে যেতে। গঞ্জ থেকে ফিরতে অনেক সময় লেগে যায়। হ্যাঁ, ঠিকই বলেছ নেতাইদা। এই রাস্তা ঠিক না করলে আমাদের আর শান্তি নেই। হ্যাঁ হ্যাঁ, যত দ্রুত সম্ভব এই রাস্তা ঠিক করতে হবে। রাতের বেলা এই রাস্তাতে যাওয়া খুব কষ্টকর হয়ে যায় রে। আবার চারিদিকে কেমন ঘুটঘুটে অন্ধকার, দূর দূর দূর, বেশ ভয়ও লাগে। হ্যাঁ, দেখি গ্রামের সবাই মিলে এই রাস্তাটা পাকা করার ব্যবস্থা করব। আরে, আমি তো ভুলেই গিয়েছিলাম, আজকে তো অমাবস্যার রাত। শুনেছি এই অমাবস্যার রাতে মৃত আত্মারা সব জায়গায় ঘুরে বেড়ায়। দূর, সব আদিমকালের গপ্প শোনাইও না তো নেতাইদা। মরা মানুষ আবার ফিরে আসে নাকি? সব আন্দাজে গপ্প। আরে আসে আসে, আমি শুনেছি। আরে ও খুড়ো, তোমার হলো কি বলো তো? অমন মুখ গোমড়া করে বসে আছো যে? নরেন খুড়ো কোনো জবাব দেয় না, অন্যমনস্ক হয়ে চুপচাপ কিছু একটা চিন্তা করছে। এসব আমি বিশ্বাস করি না। যতদিন নিজের চোখে দেখতে পারবো না ততদিন বিশ্বাস আমি করব না, তাই না খুড়ো? তুমি কিছু বলছো না কেন? হ্যাঁ খুড়ো? নরেন খুড়ো চিন্তায় ধ্যানমগ্ন থেকে বের হয়ে বলল, বিশ্বাস করছিস না বুঝলাম, কিন্তু যা কোনোদিনও চোখে দেখিসনি তা নিশ্চিন্তে কিভাবে বলতাছিস যে তারা নেই? আরে খুড়ো, কি সব বলছো? মরার পরে সবাই কবরে চলে যায়, মরার পরে কেউ আবার ফিরে আসে কি? আরে বেটা, সবাই ফিরতে চাইলেই কি ফিরতে পারে নাকি? কারোর যদি কোনো অপূর্ণ ইচ্ছে বাকি রয়ে যায় তখনই সে ফেরে। যদি তোর বন্ধু মারা যাওয়ার পরে তোর সাথে কথা বলে, এটা আশ্চর্যের ব্যাপার, তাই না? খুড়ো, তুমি দেখেছো নাকি? হঠাৎ এই প্রশ্ন করলে যে? হ্যাঁ খুড়ো, তুমি কি সত্যি সত্যি দেখেছো? নরেন কোন একবার নেতাই আর রঘুর দিকে তাকায়, তারপর একটা দীর্ঘশ্বাস নিয়ে বলে, হ্যাঁ দেখেছি। এটা কোনো বানানো গল্প নয়, এটা এক সত্য ঘটনা। এই ঘটনা ঘটেছিল আমার চাচাতো ভাইয়ের সাথে। ও খুড়ো, আমার খুব জানতে ইচ্ছা করতেছে, তাড়াতাড়ি বলো না। আমার বয়স যখন 25 বছর, আমার চাচাতো ভাই ফিরোজের সাথে এক দুর্ঘটনা ঘটে যায়। ফিরোজের সব থেকে কাছের বন্ধু ছিল রমেশ। ফিরোজ তার জমি বিক্রি করে রমেশকে শহরে পাঠায় ব্যবসা করার জন্য, কিন্তু ওর বন্ধু শহরে গিয়ে তাকে ভুলে যায়, তার সাথে কোনো যোগাযোগই রাখে না। কিন্তু ফিরোজ রমেশকে খুব ভালোবাসত। কেমন স্বার্থপর বন্ধু!
যেই বন্ধু সাহায্য করলো তারই কিনা ভুলে গেল। তারপর কি হলো খুড়ো? আচ্ছা শোন, এভাবে কয়েক বছর কেটে যায়। একদিন হঠাৎ এক বৃষ্টির রাতে আমি আর ফিরোজ একসাথে শুয়েছিলাম খাটে। চারিদিকে অন্ধকার, জোরে জোরে বৃষ্টি হচ্ছিল। হঠাৎ মধ্যরাতে দরজার সামনে কড়া নাড়ার শব্দ হয়। কেউ জোরে জোরে দরজায় ধাক্কা দিচ্ছিল। ফিরোজ, এই ফিরোজ, বাড়ি আছিস? দরজাটা একবার খোল। আমি আর ফিরোজ শব্দ শুনে ঘুম থেকে উঠে পড়েছিলাম। হ্যাঁ, এত রাতে কে কে ডাকে? ঝড় বৃষ্টির এত রাতে হঠাৎ কে আসলো ভেবে ফিরোজ আর আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম। এত রাতে আবার কে আইবে নরেন ভাই? আমার কি দরজাখান খোলা ঠিক হইব? আমারও তো সেটাই প্রশ্ন, এই মধ্যরাতে কে আসতে পারে? আচ্ছা খোল দেখি, কি বলতে চাই শুনি। যদি চোর ডাকাত হয় লাঠি দিয়ে মেরে ঠ্যাং ভেঙে দেব। কিরে, কি হলো? তাড়াতাড়ি খোল, আমার যে অনেক বড় বিপদ। ফিরোজ ওর কণ্ঠ শুনে বুঝতে পেরেছিল এই কণ্ঠ সে আগেও শুনেছে। তখনই সে বুঝতে পারলো এটা আর কেউ নয়, রমেশের কণ্ঠ। তাই ফিরোজ তাড়াতাড়ি দরজা খুলে দিল। দরজা খুলে আমরা দেখলাম একটা চাদর মুড়ি দিয়ে কে যেন দাঁড়িয়ে আছে। বৃষ্টিতে সারা শরীর ভিজে গেছে। ফিরোজকে সে তখন বলল, কিরে, আমাকে চিনতে পেরেছিস? আরে কেন চিনতে পারবো না, তুই যে রমেশ। তোর কণ্ঠ শুনে তো টের পাইছিলাম। তা এত রাতে হঠাৎ এই গ্রামে? হ্যাঁ, আমি এসেছিলাম তোর কাছেই তোকে দেখার জন্য। অনেক দিন তোর সাথে দেখা করিনি, আমাকে মাফ করে দিস ফিরোজ। আসলে জীবনে টাকা পয়সা, গাড়ি বাড়ি এসব কিছুই না, সেটা আমি এখন বুঝতে পেরেছি। কি যে কইস রমেশ, আরে আমি তোরে অনেক দিন আগেই মাফ করে দিছি, বুঝলি। আমি এইসব নিয়ে আর কিছু মনে করি না ভাই। তা তুই বাইরে দাঁড়িয়ে আসিস কেন? আরে ঘরে আয়, ঘরে আয়। তোর শরীর যে পুরো ভিজে গিয়েছে রে, তুই ঘরে আয় তো আগে। না না, আমি বাড়িতে ঢুকবো না, আমার যে অনেক কাজ। কি কাজ তোর এত রাতে? আমি আর আমার শহরের 4 বন্ধু এসেছিলাম গ্রামে ঘুরতে আর তোর সাথে দেখা করতে, কিন্তু প্রচণ্ড বৃষ্টির কারণে রাস্তাঘাট কিছুই দেখা যাচ্ছিল না। হঠাৎ দুর্ভাগ্যজনকভাবে আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়, আর সেখানেই আমার 4 বন্ধু মারা যায়। কি বলিস রমেশ? তা তোর বন্ধুরা এখন কোথায়? তারা ওই রেলওয়ে স্টেশনের সেই কবরস্থানে আছে, তাদেরকে কবর দিতে হবে। তুই এখনই আমার সঙ্গে চল। এখন তো অনেক রাত, এত রাতে কবরস্থানে যাওয়া কি ঠিক হইব? আর এত জোরে প্রচণ্ড বৃষ্টি হইতেছে, যাব কেমনে? ফিরোজ, ওদেরকে তাড়াতাড়ি কবর দিতে হবে, না হলে শরীরগুলো পুরো পচে যাবে বৃষ্টিতে। তুই আমাকে একটু সাহায্য কর ভাই, এই গ্রামে তুই ছাড়া আমার আর কেউ নেই। আচ্ছা রমেশ, চল তাইলে। নরেন ভাই, আমার এক বন্ধু আইছে, তারা খুব সমস্যা আছে বুঝলে। আমারে গিয়া ওদের সাহায্য করতে হইব, তাই আমি যাচ্ছি একটু কবরস্থানের দিকে, কেমন? এত রাতে কবরস্থানে যাস না ফিরোজ, শুনেছি এই কবরস্থান ভালো না। তাও আবার এই মধ্যরাতে কবরস্থানের দিকে যাচ্ছিস? আরে নরেন ভাই, আমার কিছু হইব না, তুমি চিন্তা করো না, আমার সঙ্গে রমেশ আছে তো। আচ্ছা ঠিক আছে, যা, বাইরে অনেক অন্ধকার, বৃষ্টিও হচ্ছে, তাই এই ছাতা আর হ্যারিকেনটা নিয়ে যা। আচ্ছা দাও। এই কথা বলে ফিরোজ আর রমেশ বেরিয়ে পড়েছিল কবরস্থানের উদ্দেশ্যে। ফিরোজ আর রমেশ একসাথে চলেছিল। ফিরোজ এক হাতে ছাতা আর এক হাতে হ্যারিকেন নিয়ে হাঁটছিল। তখন ফিরোজ রমেশকে বলল, এই রমেশ, আরে তুই ছাতার ভেতরে আয়। আরে বৃষ্টির মধ্যে তো পুরো ভিজে গেছিস রে, আরো ভিজে যাবি। ফিরোজের এই কথা শুনে রমেশ কোনো উত্তরই দিল না, হনহনিয়ে হেঁটে যাচ্ছে। ফিরোজ আবার জিজ্ঞেস করল,
তোদের গাড়িটা তাও ঠিক কয়টার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে? তা তো ঠিক বলতে পারছি না, মনে হয় রাত 11টার সময়। রাত 11টায় যদি তোদের অ্যাক্সিডেন্ট হয়, তাইলে তুই আমার বাসায় আসতে এত দেরি করলি কেন? এখন যে রাত 2টো বাজে। গাড়ি অ্যাক্সিডেন্টের সময় সবাই গাড়ি থেকে ছিটকে পড়েছিলাম, আমি অজ্ঞান ছিলাম। কিছুক্ষণ আগেই আমার জ্ঞান ফিরেছে। আমি জানতাম একমাত্র তুই আমাকে সাহায্য করতে পারবি, তাই জ্ঞান ফিরতেই তোর কাছেই এলাম। ও আচ্ছা, বুঝতে পারছি। বেশ অনেক দূর হাঁটার পর একটা জঙ্গল চোখে পড়ল। ফিরোজ রমেশকে বলল, এই জঙ্গল দিয়ে যাচ্ছিস কেন? কবরস্থান কি এইদিকে পড়ে? ওই জায়গায় তো কোনো মানুষই যায় না। রমেশ আবারও কিছু না বলে হাঁটতে লাগলো। ফিরোজ কিছু বুঝে উঠতে পারল না, তার পিছু পিছু হেঁটে চলল। এক সময় হাঁটতে হাঁটতে তারা সেই কবরস্থানে পৌঁছে যায়। কবরস্থানের ভিতরে ঢুকে দেখতে পেয়েছিল সত্যি সত্যি 4 জন ব্যক্তি ওখানে মরে পড়ে আছে। প্রচণ্ড বৃষ্টির কারণে মৃতদেহগুলো সাদা ফ্যাকাশে হয়ে গেছে। দেখে মনে হচ্ছে বেশ কিছুদিন হলো মরে গেছে। এই তোর বন্ধুরা, এনাদেরকেই কবর দিতে হবে? হ্যাঁ ফিরোজ, এদেরকে কবর দিয়ে দে, তুই ছাড়া আর কে বা দেবে? রমেশের কথাগুলো কেমন অদ্ভুত মনে হচ্ছিল ফিরোজের। ও কি বলতে চাইছে ফিরোজ কিছুই বুঝতে পারছিল না। ফিরোজ আর ওই সবে খেয়াল না করে 4 জনকে কবর দেওয়ার ব্যবস্থা করতে লাগলো। হঠাৎ দেখে 4 জনের পাশে একটি কবর খোঁড়া। বৃষ্টির কারণে সেখানে পানি ঢুকে গেছে। ঠিক সেই সময় দেখে রমেশ ওই খোঁড়া কবরের সামনে দাঁড়িয়ে আছে। রমেশ, আরে ওইদিকে দাঁড়িয়ে কি দেখছিস? ফিরোজের কথায় রমেশ কোনো জবাবই দিল না। ফিরোজ তখন কৌতূহলবশত এগিয়ে গেল। ওই খোঁড়া কবরের সামনে যেতেই যা দেখলো, এটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখল কবরে শুয়ে থাকা ব্যক্তি আর কেউ নয়, তার বন্ধু রমেশ। তার মৃতদেহ কবরে শুয়ে আছে, তার শরীরটা ফ্যাকাশে হয়ে গেছে। এটা দেখে ফিরোজের মাথায় যেন বাজ পড়েছিল। সে কবর থেকে চোখ সরিয়ে দেখল যেখানে রমেশ দাঁড়িয়েছিল সেখানে সে নেই। ভয়ে তার হাত পা কাঁপতে শুরু করলো। দৌড়ে সেখান থেকে পালিয়ে যেতে লাগলো। আচমকা ফিরোজের পথের সামনে রমেশ দাঁড়িয়ে পড়ল। আমি জানি তুই কিছুই বুঝতে পারছিস না, তুই আমাকে অনেক ভালোবাসিস, তাই আমার শেষ ইচ্ছা ছিল মৃত্যুর পর তুই যেন আমার কবরটা দিস। তাই এত রাতে তোর বাড়িতে গিয়েছিলাম তোকে ডাকতে। তুই তুই আমার বন্ধু হতে পারিস না, কখনোই না। সেই 4 জন বন্ধুর সাথে আমিও এখানে মারা গিয়েছি ফিরোজ। প্রথমে আমিও বুঝতে পারিনি, তারপর আমার লাশ দেখে বুঝতে পারলাম যে আমিও মারা গিয়েছি ভাই। যতক্ষণ তুই না আমাকে কবর দিবি, ততক্ষণ আমার আত্মা এভাবেই ঘুরতে থাকবে ফিরোজ। রমেশ, তুই আমার অনেক ভালো বন্ধু, আমি তোর এই শেষ ইচ্ছে অবশ্যই পূরণ করব ভাই। এই বলে ফিরোজ রমেশের কবরে মাটি দেয়। আর দেখতেই দেখতে রমেশের আত্মা হাওয়ায় মিলিয়ে যায়। তখনই হঠাৎ অনেক জোরে বাতাস এসে হ্যারিকেনের আলো নিভে যায়। তারপর কি হলো খুড়ো? ফিরোজ কি বেঁচে আছে? পরের দিন সকাল 5টা বাজে। ঘুম থেকে উঠে দেখি ফিরোজ এখনো আসেনি। আমি তখনই দৌড়ে চলে যাই সেই কবরস্থানে। গিয়ে দেখি ফিরোজ একটি কবরের উপর পড়েছিল অজ্ঞান অবস্থায়। ওর পাশে পড়েছিল 4 জন লোকের লাশ। এখন কি তোমার ভাই সুস্থ আছে খুড়ো?
ওই রাতের পর থেকে ফিরোজ কেমন জানি হয়ে গেছিল। এখন সে মানসিক রোগী হয়ে আছে, একা একা কথা বলে। ওর কথা শুনে মনে হয় যেন সে রমেশের সাথে কথা বলছে। কি ভয়ঙ্কর ব্যাপার রে বাবা! ওই রমেশের আত্মা মনে হয় এখনো ওই ফিরোজের সঙ্গেই আছে। হ্যাঁ, আমারও মনে হয় রমেশের আত্মা যায়নি, এখনো ফিরোজের সাথেই আছে। হয়তো আমরা এসে পড়েছি, চল নেমে যাই। চলো চলো, তোমার গল্প শুনে আমার ভয় লাগতে শুরু করেছে খুড়ো। তাহলে এবার বিশ্বাস হলো তো? সন্ধ্যা নেমে আসতেই নিতাইয়ের চায়ের দোকানে বসে যায় আড্ডা। প্রায় প্রত্যেক দিনই গরম গরম চায়ের সাথে বেশ জমে ওঠে এই কয়েকজনের ছোট্ট গল্পের আসর। আজকের সন্ধ্যা কিন্তু একটু অন্যরকম। আকাশটা সকাল থেকেই মুখ ভার করেছিল, আর এখন নেমেছে একটানা বৃষ্টি। দোকানের সামনের কাঁচা রাস্তাটা কাদায় একেবারে থলথলে হয়ে পড়েছে। এরকম এক বাদল রাতেই শুরু হলো গল্পের আসর। আজ ওদের গল্পের মূল আকর্ষণ ভূত। রমেশ আর রঘুর মধ্যে ভূত নিয়ে বেশ তর্ক চলছে। রমেশ নিজের চাটা শেষ করে চায়ের কাপটা টং করে নামিয়ে রেখে বলল, আরে রঘু, তুই কিন্তু অতিরিক্ত গুলগপ্প দিচ্ছিস। ভূত যদি সত্যি থাকতো তাহলে কেউ চোখে দেখলাম না কেন? এই যে ভূত ভূত করছিস, তুই ঠিক করে বলতে পারবি আজ পর্যন্ত ভূত তুই সচক্ষে দেখেছিস কিনা? সবাই তো শুনে কথা বলে, শুধু ভয় দেখানোর ফোন দি। কে বলেছে কেউ ভূত দেখেনি? আমাদের গ্রামে তো অনেকেই দেখেছে, আর আমি নিজেই একবার ভূতের খপ্পরে পড়েছিলাম। তবে থাক, সেসব পুরনো কথা। ধুর, তোর মনের ভুল হয়তো। অন্ধকারে নিজের ছায়াকেই হয়তো ভূত ভেবে নিয়েছিলি। বিশ্বাস করিস আর না করিস, আমি জানি আমি কি দেখেছি। তুই তো সব কিছু যুক্তি খুঁজিস, কিন্তু ভূতের জগৎ একেবারেই আলাদা। তো তাই না খুড়ো? আরে তোরা নিজেদের মধ্যে এত তর্কাতর্কি করছিস কেন? ভূত আছে কি নেই সেই বিচার তোদের হাতে নেই। এই দুনিয়ায় অনেক কিছু আছে যা চোখে দেখা যায় না, তবু তার অস্তিত্ব অস্বীকার করা যায় না, বুঝলি? ঠিক কথা পুরো, আমি তো কত কিছু দেখেছি, আর তুমিও তো কত কিছু দেখেছো। শুনেছিলাম তুমি একবার নিজের চোখে ভূত দেখেছিলে। বলো না শুনি, বলো না সেই গল্পটা। আজ বৃষ্টির মধ্যে ভূতের গল্প হলে মন্দ হয় না, কি বলিস রমেশ? হ্যাঁ, ঠিকই বলেছিস। বুড়ো, বলো তো, সত্যি কি তুমি ভূত টুত দেখেছিলে, নাকি তুমিও গোলগপ্প মারছ? তখন নরেন খুড়ো একটা কাশি দিয়ে বলল, ছাড়া আমি গোলগপ্প মারি? আমি এমন একটা অভিজ্ঞতার ভিতর দিয়ে গিয়েছি যা কোনো বইয়ে নেই, কোনো কল্পনাতেও নেই। সেই ঘটনার পর আমি অনেক রাত ঘুমাতে পারিনি। হঠাৎ দূরে কোথাও একটা বজ্রপাত হয়। খুড়োর মুখে স্পষ্ট ভয়ের ছাপ। নীরবতা ভেঙে রঘু বলে ওঠে, কি হয়েছিল খুড়ো? একেবারে গোড়াটাকে বলো না, ঘটনাটা কি হয়েছিল? কিছুক্ষণ চুপ করে থাকেন নরেন খুড়ো। চোখ দুটো ঝাপসা, যেন দূরের অতীতে হারিয়ে গেছেন। কিছুক্ষণ পর একটা বড় নিঃশ্বাস নিয়ে নরেন খুড়ো বলতে শুরু করলেন, অনেক বছর আগের কথা। আমি তখন সদ্য যুবক। ঠিক এমন এক বর্ষার রাত, আকাশে একটানা বিদ্যুৎ চমকাচ্ছিল। গ্রামের মেলা শেষ করে বাড়ি ফিরছিলাম। সঙ্গে ছিল আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হরিশ। সবাই ওকে হরি বলেই ডাকত। সেদিন ছিল জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে। চাঁদের আলো হালকা হলেও এক সময় মেঘ এসে সব ঢেকে দেয়। মেলার গান, নাচ, বাজনা, হুল্লোড় মন ভালো করে দিয়েছিল। তাই সময়
সময়ের খেয়াল ছিল না একটু। যখন ঘড়িতে নজর পড়ল তখন রাত 1:30। আমরা সিদ্ধান্ত নেই জঙ্গলের পথ দিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরব। সেই পথটা যেটা পুরনো শ্মশান ঘাটের পাশ দিয়ে যায়। তারপর কি হলো গুরু? প্রথমে কিছুই অস্বাভাবিক লাগেনি। আমরা হাঁটছিলাম আর কথা বলছিলাম, অন্ধকার পথ ধরে পেছনে যেন অন্ধকার সাপের মতো গড়িয়ে আসছিল। হঠাৎ হরিশ আমার হাতটা শক্ত করে চেপে ধরল। ওর হাত কাঁপছিল। দেখ দেখ, ওই গাছটার নিচে কেউ যেন দাঁড়িয়ে আছে মনে হচ্ছে না? আমি সেখানে তাকিয়ে দেখি কিচ্ছু নেই। কই, কোথাও তো কিছু নেই। কি বাচ্চাদের মতো শুরু করলি বলতো? চল চল, তাদের বাড়ি ফিরতে হবে। তারপর হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোতে থাকি। হঠাৎ চোখ পড়ে একটা বড় গাছের নিচে। আমরা দেখতে পাই একটা ছায়া মূর্তি গাছের নিচে দাঁড়িয়ে, চুল এলোমেলো, শরীর ভেসে আসছে বাতাসে। দেখতে এতটাই ভয়ঙ্কর ছিল যে যা দেখে আমরা দুইজনে দাঁড়িয়ে পড়ি। পা যেন পাথর হয়ে গেছে। চিৎকার করতে পারছিলাম না, গলা শুকিয়ে কাঠ। আস্তে আস্তে আমাদের দিকে এগোতে লাগলো। হাওয়া যেন হঠাৎ ভারী হয়ে গেল। হঠাৎ হরিশ একটা দম বন্ধ করা চিৎকার দিয়ে বলে উঠল, পালা নরেন পালা, এটা একটা পিশাচ। একবার ধরতে পারলে আমাদের আর নিস্তার নেই, পালা। হরিশের সেই আকস্মিক চিৎকার আমাদের ভেতরে সব সাহস যেন ছিঁড়ে নিয়ে গেল। আর কিছু ভাবিনি, শুধু প্রাণপণে ছুটতে শুরু করলাম। চারপাশে কুয়াশা, ভিজে মাটি, আর দূর থেকে ভেসে আসা সেই বিভীষিকাময় ভয়ঙ্কর শব্দ। জানি না ঠিক কতদূর ছুটেছিলাম, হঠাৎ সামনে এক ঝলক আলো চোখে পড়ল। বৃষ্টি ভেজা অন্ধকারের মধ্যে জল করে উঠছিল। কাঁপতে কাঁপতে এগিয়ে গেলাম। কাছে গিয়ে দেখলাম সেটি একটি চায়ের দোকান। দূর থেকে স্বস্তির মতো লাগলেও একটা অজানা সংখ্যা খচখচ করছিল বুকের ভেতর। আমরা থমকে দাঁড়ালাম। আমি হরিশের দিকে তাকিয়ে ধীরে ধীরে হরিশকে বললাম, দেখতো হরিশ, সামনে একটা চায়ের দোকান দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, ওটা তো চায়ের দোকান মতোই লাগছে। চল, আর হাঁটতে পারছি না। এই মুহূর্তে বাড়ির থেকে ভালো আসে আর পাবো না। দোকানটা ভাঙ্গাচোরা হলেও এরকম টান অনুভব করলাম যেন কিছু টানছে। ভেতরে আলোর ঝলকানি, তবে সেটা কেমন অদ্ভুত নরম ঘোলাটে কুয়াশার মতো। আলো যেন নিঃশব্দে কেঁপে উঠছিল। দোকানটা বাইরে থেকে যেমন ভাঙ্গা, ভেতরে তেমনটাই রহস্যময়। বাতাসে একটা ভিজে কাঠের গন্ধ, আর দোকানের ভেতর ঘোরাফেরা করছে ঘন ধোয়ার মতো কুয়াশা, যা যেন কেবল আলোকে গিলে ফেলতে চাইছে। এক কাপ চা দিন তো দাদা, গলা শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে। দোকানদার চুপচাপ দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। তার চোখে কি যেন লুকোনো, যেন অতল কোনো কিছুর ইঙ্গিত। এই রাতে এমন ভয়াবহ বৃষ্টিতে আপনারা কোথা থেকে এলেন বাবু? আপনাদের মুখে তো আতঙ্ক লেগে আছে। আমরা আসছিলাম শ্মশান ঘাটের পাশের রাস্তা ধরে। হঠাৎ একটা পিশাচ, না মানে একটা অন্ধকার ছায়া। পিশাচ? কেমন পিশাচ সেই পিশাচ বাবু শুনি? ওটা ছিল একটা কালো ছায়ার মতো, আকার বোঝা যাচ্ছিল না, কিন্তু ও আমাদের দিকেই আসছিল। খুব আস্তে আস্তে আসছিল। এমন লাগছিল যেন ওকে না থামালেও ও আমাদের গিলে ফেলবে। তার চোখ ধীরে ধীরে অস্বাভাবিকভাবে লাল হয়ে উঠেছিল। আমি তখন কাপটা হাতে নিয়েছিলাম।
আর হঠাৎ চোখ পড়ল চায়ের ভেতর, কিন্তু সেখানে চা ছিল না, ছিল গাঢ় লাল ঘন রক্ত। রক্ত? এটা চা না রক্ত? চায়ের দোকানদার তখন ধীরে ধীরে সামনে এগিয়ে আসে আর আস্তে আস্তে পরিণত হয় এক কালো পিশাচে। পালা হরিশ পালা, বাঁচতে চাইলে এখনই পালা। আমরা ভয়ে কাপ ছুঁড়ে ফেলে ছুটতে লাগলাম অন্ধকারের মধ্য দিয়ে, আর পেছনে শোনা যাচ্ছিল সেই বিকট শব্দ। মনে হয় আমাদের পিছন ছেড়ে দিয়েছে, আর তো কাউকে দেখতে পাচ্ছি না। তাই তো মনে হচ্ছে। এখন আমরা কি করবো বলতো? এভাবে আর কতক্ষণ পালিয়ে বেড়াবো? আমার কিন্তু এবার খুব ভয় করছে। অনেকক্ষণ পর দেখতে পেলাম কেউ একজন আমাদের দিকে টর্চ নিয়ে এগিয়ে আসছে। কাছে আসতেই দেখলাম একজন দারোগা বাবু। দারোগা বাবুকে দেখে একটু স্বস্তি পেলাম, ভাবলাম বিপদ কেটে গেছে। আমাদেরকে দেখে দারোগা বাবু বলল, এই রাতে এরকম হন্তদন্ত হয়ে কোথা থেকে ফিরছো মশাই? কি হয়েছে তোমাদের? দারোগা বাবু, ভূত। আমরা একটা ভূতের মুখোমুখি হয়েছিলাম। এমন কিছু দেখেছি যা বিশ্বাস করা কঠিন। কি আবল তবল বলছো? এখানে ভূত কোথা থেকে আসবে? দেখি কোথায় ঘটেছে ব্যাপারটা, আর নিয়ে চলো সেই জায়গায়। না না না, আমরা ওদিকে যাব না। ভয় পেও না, আমি আসি তো, এসো। ইচ্ছা না থাকা সত্ত্বেও আমরা তিনজনই হাঁটতে শুরু করলাম আবার সেই পুরনো শ্মশান ঘাটের দিকে। ধীরে ধীরে বাতাস ভারী হয়ে যাচ্ছিল, গাছের ডালপালাগুলো অদ্ভুতভাবে নড়ছিল। ঠিক সেই জায়গায় পৌঁছানোর পর হঠাৎ আমি আর হরিশ একসাথে থমকে দাঁড়ালাম। হঠাৎ করেই দারোগা বাবুর আওয়াজ কেমন যেন বদলাতে শুরু করলো। কি ভেবেছিস আমার হাত থেকে বেঁচে ফিরবি? তোদের মতো কতজন এখানে এসেছে, আমার হাত থেকে কেউ বাঁচতে পারেনি। আস্তে আস্তে দারোগা বাবুর শরীর বিকৃত হতে লাগলো। একটা সময় দারোগা বাবু ওই ভয়ঙ্কর পিশাচের রূপ ধারণ করলো। আরে নরেন পালা, এটা দারোগা না, এটা সেই পিশাচ। আরেকবার আমরা প্রাণ ভয়ে ছুটতে লাগলাম। পেছনে দারোগা বাবুর মতো দেখতে সেই পিশাচের গলা যেন বাতাসে ভাসছে। আমি পিছনের দিকে না তাকিয়ে দম বন্ধ করে শুধু দৌড়াতে লাগলাম। মনে হচ্ছিল এটাই হয়তো জীবনের শেষ রাত। অনেকক্ষণ পর পিছনে ঘুরে দেখি হরিশ আমার পাশে নেই। তারপর কি হলো খুড়ো? সেই রাতে হরিশ আর বাড়ি ফিরেনি। দিন দিন অনেক খোঁজাখুঁজির পর ওকে তাও খুঁজে পাওয়া যায়। তৃতীয় দিন ওর হাত খাওয়া মরদেহ পাওয়া গেল বাঁশবাগানের পাশের ডোবার জলে। চোখ দুটো খোলা আর চোখে এক জমাট বাঁধা চিৎকার। তারপর কি হলো খুড়ো? তারপর কি হলো খুড়ো? তোমার কি শরীর খারাপ লাগছে? না, আমি ঠিক আছি। হে রঘু, ওদিকে দেখ, খেজুর গাছের পিছন থেকে কে যেন একটা উকি দিচ্ছে। ওদিক তাকাস না, ওদিকে তাকাস না তোরা। কেন খুড়ো? তুমি তো বললা না। তারপর ওই পিশাচের কি হলো? অনেক রাত হয়ে এসেছে, এখন আর ওকে নিয়ে কিছু বলা ঠিক হবে না। অন্য কোনো দিন বলবো কোন। তবে হ্যাঁ, ওই পিশাচ এখনো আমাকে তাড়া করে বেড়ায়। এখন আর এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না, বুঝলি? আমি চাই না আমার জন্য তোরা কোনো বিপদে পড়িস।
বাকি দিনের মতো আজও সন্ধ্যা নামতেই সবাই নিতাইয়ের দোকানে ভিড় জমিয়েছে। বাইরে টিপটিপ বৃষ্টি, দোকানের ছাপড়ার নিচে ধোয়াটে আলোয় কুপি জ্বলছে। দোকানের মালিক নিতাই এক কাপ চা নিয়ে নরেন খুড়োকে উদ্দেশ্য করে বলে, এ খুড়ো, এই নাও, তোমার জন্য আদা দিয়ে তেজপাতা দিয়ে কড়া করে চা বানিয়েছি। এটা খাও, মাথা ব্যথা এমনি পালিয়ে যাবে। আমি না বললাম রে নিতাই, তোর দোকানটাই এখন একমাত্র হাসপাতাল। শুধু মাথা ব্যথা না, মনটাও ভালো হয়ে যায় এই চা খাওয়ার পরে। আজকে কি কোনো গল্প টল্প হবে খুড়ো? আরে দাঁড়া, সবে তো এসে বসলাম, এত তাড়াহুড়ার কি আছে বাবু বুঝিটা? ভূতের কথা তুললেই তো তোমার পকেট চুলকায় খুড়ো। বলো না, আজকের গল্প টল্প হবে নাকি? এখনই বললে গল্পের মেজাজ মরে যাবে রে। চাটা শেষ হোক, বৃষ্টিটা জমক, তারপর। এই ভালো কথা, এই রমেশ কোথায়? গুয়াকে তো দেখছি না। আমিও রমেশকে কয়েকদিন হলো দেখছি না। এ রঘু, তুই কি কিছু জানিস? রমেশের তো কয়েকদিন যাবৎ ভীষণ জ্বর। ওর বাড়িতে গিয়েছিলাম, আর ওর সাথে কথা বললো না, চুপচাপ ঘরের মধ্যে বসে থাকে। জ্বর জ্বর হলো কি করে? ভালোই তো ছিল জেলেটা। ওর মাই বলল কারোর সাথে দেখা করতে চাচ্ছে না, বাড়ির লোকেরা দরজা জানালা বন্ধ করে রাখলো। শুনেছি কোনো কিছু দেখেছে রমেশ, তারপর থেকেই এই হাল। শুনেছি সেদিন চায়ের দোকান থেকে গল্প করে যাওয়ার পর থেকেই ওর এই অবস্থা। একথা শোনার পর নরেন খুড়োর মুখ কেমন যেন অন্যরকম হয়ে গেল। সাথে সাথে মনে হলো মুখে একটা দুশ্চিন্তার ছাপ পড়ে গেল। কিছুক্ষণ নীরবতা ভেঙে খুড়ো বলে উঠল, কে বলিস? কথাটা তোরা আমাকে আগে জানাবি না কেন খুড়ো? কি হয়েছে? মনে হচ্ছে তুমি কিছু জানো না। যা পরে খাবো, আমি একবার দেখে আসি ওকে। না না খুড়ো, এখন যেও না, বৃষ্টি বাড়ছে আর অন্ধকারও ঘন হয়ে আসছে। ওরা বুঝবি না, আমার মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল বইতেছে। দাঁড়াও খুড়ো, আমরাও তোমার সাথে যাব। বৃষ্টির এক টানা শব্দ পেরিয়ে কেবল শোনা যায় পায়ের চলার চাপা শব্দ, আর মাথার উপর কচুরি পাতায় টুকটাক বৃষ্টির নীরব ছন্দ। নরেন খুড়োর হাত কাঁপছে হ্যারিকেন নিয়ে, চোখে মুখে উত্তেজনা। আর ফিরোজ আর রঘু কাঁধে ভেজা গামছা দিয়ে কচু পাতা ঠেসে ধরে রেখেছে মাথায়। এই অন্ধকারে তাদের তিনজনের ছায়া যেন হাঁটছে কোনো এক অজানা বিপদের দিকে। খুড়ো, এই ভিজে ভিজে সন্ধ্যায় হঠাৎ করে যাওয়াটা কি একটু বোকামো না? বোকামো নয় রে ফিরোজ, ভয়ঙ্কর কিছু করার আগেই দেখা করতে হবে, ওকে দেখতেই হবে। এই রাস্তা দিয়ে কি কেউ যায়? হাঁটু পর্যন্ত কাদা, তার উপর আবার ঝড় বৃষ্টি। যার ভেতরে আগুন জ্বলছে তার রাস্তা কাদা কিচ্ছু যায় আসে না। রমেশ যা বলেছিল সেদিন, আর তারপর এই হাল। আমি নিশ্চিত কিছু একটা ওর সাথে ঘটেছে। সেদিন তো খালি গল্পই করছিলাম আমরা সবাই, কিন্তু রমেশ তখন থেকেই একটু চুপচাপ ছিল। রঘু, তুই যখন দেখলি ওর চোখে কি ছিল? খালি তাকিয়েছিল, চোখ বড় বড় করে, যেন চিনতে পারলো না, যেন চিনার চেষ্টা করেও কিছু মনে করতে পারছে না। খুড়ো, তুমি কি কিছু আন্দাজ করতে পারছো? আমি সব জানি না, কিন্তু বুঝতে পারছি একটা পুরনো গল্প আবার ফিরে আসছে। খুড়ো, ওইটা ওই ঝোপের পাশে কেউ দাঁড়িয়ে আছে মনে হচ্ছে না? চল, দাঁড়িয়ে থাকিস না। এই সময়ে যাদের দেখা যায় সবাই মানুষ না রে। আমরা তখন বৃষ্টির মধ্যে মাথায় কচু পাতা দিয়ে এগিয়ে চলেছি রমেশের বাড়ির দিকে। কোনো কিছু বুঝতে না পারলেও খুড়োর চেহারা দেখে এতটুকু বুঝতে পারছিলাম কোনো খারাপ কিছুর আভাস পেয়েছি। একটু এগোতেই সামনে রমেশের বাড়িটা নজরে পড়ল।
দরজাটা খোলা, মনে হয় ও ভিতরেই আছে। চল ভেতরে যাই, একটু সাবধানে। ভিতরে ঢুকতেই আমরা দেখি রমেশ বিছানায় বসে আছে। রঘু, আমরা এসেছি, চিনতে পারছিস? রমেশ ধীরে ধীরে মুখ তোলে। তার চোখ দুটো লালচে, চোখে মুখে একটা হিংস্রতার ভাব। ওর চোখ দেখেছো খুড়ো? নরেন খুড়ো দেওয়ালের এক কোনায় থাকতেই প্রদীপের আলোয় কিছু একটা লক্ষ্য করে। তোরা কিছু দেখলি? না নাটক কই কই কোনো কিছুই তো দেখতে পাচ্ছি না। খুড়োর চোখ ফেটে জল এলো না, কিন্তু মুখটা এমন হয়ে গেল যেন হারিয়ে যাওয়া অন্ধকার তার পুরনো কষ্টগুলো তুলে আনছে। সে ধীরে ধীরে দেওয়ালের দিকে তাকিয়ে রইল। রমেশ, তুই রমেশ নেই রে এখন। আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। কি বলছো খুড়ো? আমি তোদেরকে সেদিন চায়ের দোকানে যার গল্প বলছিলাম, সেই পিচাসটা এখন ওর শরীরে ভর করেছে। রমেশের ভিতরে এখন আর রমেশ নেই। খুড়োর মুখে এ কথা শুনে ফিরোজ আর রঘু প্রচন্ড ভয় পেয়ে গেল। তোরা এবার চলে যা, আজকের রাতটা আমি এখানেই থাকবো। না খুড়ো, আমরা তোমাকে একা রেখে কোথাও যাবো না। যা বলেছি সেটা কর, বেশি কথা না বলে রঘুর সাথে এখান থেকে যা। কিন্তু খুড়ো, পরে যদি তোমার কোনো বিপদ হয়, আমরা তোমার সাথে থাকলে ভালো হতো না? না, আমার কিচ্ছু হবে না, তোরা যা, বেশি দেরি করিস না। নরেন খুড়োর কথা মতো ফিরোজ আর রঘু সেখান থেকে ধীরে ধীরে বেরিয়ে গেল। চারপাশে নেমে এলো অদ্ভুত এক নীরবতা। আমি জানি তুই এখানেই আছিস, বেরিয়ে আয়, তোর খেলা অনেক হয়েছে। হঠাৎ ঘরের মধ্যে ঝড়ো হাওয়া বইতে শুরু করলো। দেওয়ালের উপর ধীরে ধীরে ফুটে উঠল এক অন্ধকার ছায়া। মনে হচ্ছে ছায়াটি খুড়োর দিকেই চেয়ে আছে। তুই আমাকে ডাকলি বুড়ো? ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে বলছি। ও বাঁচার যোগ্য, তোর মতো শয়তানকে বহন করার জন্য শরীর নয়। আমার শরীরটা নে, তাও তুই ওকে ছেড়ে দে। ওর রক্তের ভিতরে আমি ঢুকে পড়েছি, আমি কিছুতেই ছাড়বো না। ওর শরীরের সাথে আমি চিরকাল বেঁচে থাকবো। খুড়ো চোখ বন্ধ করে ফিসফিস করে কিছু একটা বলতে থাকে। তার কপালে ঘাম ভেসে উঠল, ঠোঁট কাঁপছে, শরীর থরথর করে কাঁপছে। ঘরের বাতাস ঘূর্ণির মতো ঘুরপাক খাচ্ছে। আলোর নিচে কালো ছায়াটা ফেটে টুকরো টুকরো হয়ে গেল। তারপর সেই ছায়া রমেশের শরীর ছেড়ে বেরিয়ে এসে যেন ধোয়ার মতো ধীরে ধীরে ঢুকে গেল খুড়োর শরীরে। অত চারা, শরীর থেকে বের হবি না নাকি? তারপর নরেন খুড়োর দেহ আস্তে আস্তে পড়ে গেল মাটিতে। পরদিন সকালে সে পুরনো বাড়ির এক কোণে নিঃশব্দে দাঁড়িয়েছিল খুড়োর নিথর দেহ। গায়ের প্রায় সবাই সেখানে জড়ো হয়েছে, আর একপাশে যেন বহু কালের ক্লান্তি মিটিয়ে শান্ত নিস্তব্ধ ঘুমে তলিয়ে আছেন নরেন খুড়ো। তিনি আমাদের থেকে একটা অন্ধকার দূরে নিয়ে গেলেন। খুড়ো আমাদের জন্য যা করলেন তা অন্য কেউ হলে করতো না। আমি খুড়োর ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। নরেন খুড়ো ছিলেন গল্পের মানুষ, হাসির ফাঁকে ভয়ের কথা বলতেন, আর আমরা মুগ্ধ হয়ে সেই গল্পগুলো শুনতাম। সেদিন সেই ভোরে আমরা বুঝে গিয়েছিলাম তিনি নিজেই একদিন হয়ে গেলেন এক শেষ গল্পের নাম, এক চুপচাপ ভয়ের গল্প, যেটা শুধু রমেশের নয়, আমাদের সকলের স্মৃতিতে গেঁথে থাকবে।